কিন্তু কেউ আমাদের প্রতি অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দেবে এটা তিনি মানেন নাই। তিনি ইসলামী বিশ্বে একজন সফল রাষ্ট্রনায়ক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। বাংলাদেশে খাল খননের মাধ্যমে এদেশের স্বয়ংসম্পন্ন ফসল উৎপাদনের জন্য তিনি চেষ্টা করেছেন, পল্লী বিদ্যুতায়ন করেছেন, এমন অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি করেছিলেন। যাই হোক, আজকে আমরা এই শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনার সময় আমাদের প্রিয় নেতা, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আমাদের সকলে জাতীয়তাবাদের শক্তি যারা আজকে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার জুলুম নির্যাতনের হাত থেকে দেশকে গণতন্ত্র আন্দোলনের শরিক আছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা আমরা নিরলস কাজ করে যাচ্ছি, সকল অন্যায়, ভয়ভীতি, মিথ্যা মামলা হামলাকে উপেক্ষা করে আমরা যেন সকলে সুস্থ থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় অভিভাবক জননেতা জনাব তরিকুল ইসলাম অমর। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবুল হোসেন আজাদ ভাই। তালি দেওয়ার দরকার নেই, আমরা আজকের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনা করছি। এবার আলোচনায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি, সাবেক এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যশোর জেলা বিএনপি আয়োজিত মরহুম শহীদ জিয়াউর রহমানের জীবনের উপরে আলোচনা সভার আজকের সভাপতি আমাদের মাতৃতুল্য, আমাদের যশোর জেলার অভিভাবক অধ্যাপিকা নার্গিস বেগম। আজকে এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি, যার কথা বলতে গেলে আমার কিছু কথা বলতে হয়। রিজভী আহমেদ তার জীবন, বর্ণাঢ্য ছাত্র জীবনের আন্দোলনের ভূমিকা, মৃত্যুকে উপেক্ষা করে বুকে গুলি ধারণ করে সেদিন ইরশাদ বিরোধী আন্দোলনের অগ্রভাগে ছিলেন। ইরশাদ বিরোধী আন্দোলনের পরে হাসিনা বিরোধী আন্দোলনেও তিনি আপসহীন ভূমিকা রেখেছেন। আর আজকে শহীদ জিয়াউর রহমান যাদেরকে চেয়েছিলেন, সব সাহসী, কর্মঠ, দেশের জন্য আন্দোলনে অগ্রভাগে ভূমিকা নেবে, আজকের সেই নামটি বিএনপির একটি উদাহরণ। রিজভী আহমেদ শহীদ জিয়াউর রহমান সম্পর্কে বলার মতো ধৃষ্টতা আমার নাই। আমার শুধু মনে পড়ছে শহীদ জিয়াউর রহমান নির্ভীক এক সাহসী সৈনিক, এদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এক এক সেক্টর তিনি ওপেন করেছিলেন। এই দেশ থেকে বাইরে বিদেশে মানুষকে পাঠিয়ে আজকে যেমন এই ডলার তলানিতে গিয়েছে রিজার্ভ,
জিয়াউর রহমান আগেই জানতেন। শহীদ জিয়াউর রহমান আজকে বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা যে সেক্টর জানানো রাখছেন, এই গার্মেন্টস সেক্টর শহীদ জিয়াউর রহমানের সৃষ্টি। এমনি ভাবে তিনি মুসলিম বিশ্বকে এক রাখতে ভূমিকা রেখেছিলেন। তিনি পার্শ্ববর্তী দেশকে একই আমাদের সুপ্রতিবেশী দেশ বলতেন, কিন্তু তাদের কাছে কখনো মাথা নত করেননি। কথা বলবো না, রিজভির বক্তৃতা শুনবো। এক সময় রিজভির বক্তৃতা ওই রাজশাহীতে গিয়েছি শোনার জন্যে। দলের উচ্চ পদস্থ নেতৃবৃন্দরা তাকে নিয়ে আলোচনা করতেন, তার অনলবর্ষী বক্তা আছে তার বক্তব্য শোনার জন্য। তাই আজকে এই আলোচনা সভা উপস্থিত আছে আমার রেসপন্সিবল জয়ন্ত কুণ্ড, পদ অমলেন্দ্র দাস অপু। আমাদের এই বিভাগে এখন এই বিভাগকে যে রাজনৈতিকভাবে পরিচালনা করছে আমাদের নেতা, এই খুলনা বিভাগের অবিসংবাদিত নেতা, আমাদের শিক্ষক তরিকুল ইসলামের যোগ্য পুত্র অনিল ইসলাম অমিত, এই জেলার সাধারণ সম্পাদক সাবু সহ সমস্ত জেলা নেতৃবৃন্দ। আমার বক্তব্য নাই, আমার বক্তব্য এখন একটাই, আমাদেরকে বাকি জীবন শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং তার কর্মজীবনকে ধারণ বহন বুকের মধ্যে নিয়ে পথ চলতে হবে। তাহলেই আমরা ওই রিজভির মতো ইন্ডিয়াকে বয়কট করার মতো সাহস দিয়ে পথ চলতে পারবো। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অমর হোক, তরিকুল ইসলাম অমর হোক। ধন্যবাদ জনাব মফিকুল হাসান দীপ্তি। আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানটি সফল করার জন্য যারা আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যশোর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক, যুব দলের সভাপতি জনাব হেমতামল আহমেদ, সাধারণ সম্পাদক জনাব আনসারুল্লাহ রানা, মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক, যশোর নগর বিএনপি নেতৃবৃন্দ এবং কোতোয়ালি বিএনপি নেতৃবৃন্দ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি মাঝখানের এই প্যাসেজটা ক্লিয়ার রাখেন, তাহলে ডানে বামে যারা বসে আছেন তারা দেখতে পাচ্ছে না। আর যারা বসবার জায়গা পাননি আপনারা মেহেরবানি করে আপনারা পেছনে দাঁড়াতে হবে, নাহলে সাইডে দাঁড়াতে হবে। ছাত্রদল যুব দলের ভাইদের যদি সুযোগ থাকে, দুটো সিঁড়ি আছে, আপনারা এখানে বসবেন। আর যদি দেখেন আমাদের পাশে কোনো মুরব্বী দাঁড়িয়ে আছেন, আমি আমার ছাত্রদল যুব দলের ভাইদেরকে বলবো দয়া করে আপনারা নিজেদের আসনটি ছেড়ে দিয়ে মুরব্বীদেরকে বসবার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে। এবার আলোচনায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট সাবরুল হক সাবু, সৈয়দ সাবরুল হক সাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখা আহুত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আহুত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস বেগম, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, আমার ছাত্র রাজনীতির জীবনে আমার প্রিয় নেতা জনাব রিজভী আহমেদ,
আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ডক্টর রফিকুল ইসলাম, আজকে অনুষ্ঠানে অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্র ইসলাম আমিন, আমাদের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক জনাব অমেন্দ্র কপু, আমাদের কেন্দ্রীয় নেতা জনাব আমাদের জয়ন্ত কুণ্ডু, আমাদের মবির হাসান তৃপ্তি, আবুল হোসেন আজাদ, জাহানার বেগম সহ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সম্মানিত নেতৃবৃন্দ, জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা এবং পৌর কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আজকের ওই সমাবেশে বা উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সকলকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আলোচনা, যে মানুষটা বাংলাদেশে মানুষ চিনেছিল স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে, যখন বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়ে এক প্রকার আত্মসমর্পণ করেছে পাকিস্তান পাক হানাদার বাহিনীর কাছে, তখন আমরা দেখলাম একজন মেজর বাংলাদেশের মানুষকে সংগঠিত হওয়ার জন্য স্বাধীনতার ঘোষণা করলেন। জিয়াউর রহমানকে তখন আমরা বাংলাদেশের মানুষ দেখলো এবং চিনল, যিনি বাংলাদেশের অসংখ্য কৃষক, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবীকে সেদিন একটি আহ্বানের মধ্যে দিয়ে মানুষকে সংগঠিত করে একটি পাক হানাদার বাহিনী, তৎকালীন সময়ে তৃতীয় শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার সাহস আর শক্তি জুগিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান রণাঙ্গনে নিজে যুদ্ধ করেছেন, তিনি কোথাও আত্মগোপন করে নাই, কোথাও পালিয়ে যায় নাই। ৫৪,০০০ বর্গ মাইলের মধ্যে থেকেই বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই এবং সংগ্রাম করে বাংলাদেশের পতাকা সার্বভৌমত্বকে অর্জন করে আবার তিনি সেনাবাহিনীতে ফিরে গেলেন। আমরা দেখলাম স্বাধীনতা উত্তর যে সমস্ত রাজনীতিবিদরা রাজনৈতিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, তারা সেই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব গ্রহণ করার পরে লুটপাটে মত্ত হলো। আমরা দেখলাম ভিন্ন রাজনৈতিক মতের মানুষকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়ায় অবতীর্ণ হলো। আমরা দেখলাম ৩০,০০০ প্রগতিশীল রাজনৈতিক কর্মীকে হত্যা করা হলো। আমরা দেখলাম বাংলাদেশে গণতন্ত্রকে কণ্ঠরুদ্ধ করা হলো, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করা হলো। এমন একটি অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যখন পরিত্রাণ পেতে চায়, আবার আমরা দেখলাম সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আবার সেই শহীদ জিয়াউর রহমানের রাজনীতিতে অবস্থান এবং তেনার আগমন আমরা লক্ষ্য করেছি। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে আসার পরে তিনি উপলব্ধি করেছিলেন একটা বিধ্বস্ত বাংলাদেশ। তৎকালীন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, হেনরি কিসিঞ্জার, বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি, সেই তলাবিহীন ঝুড়িকে একটি আত্মনির্ভরশীল জাতিতে রূপান্তরিত করার জন্য শহীদ জিয়াউর রহমান নিরলসভাবে বাংলাদেশে পরিশ্রম করলেন। বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি করলেন, বাংলাদেশে বেকার যুবকদেরকে বিদেশে পাঠিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন, গার্মেন্ট শিল্পের জন্ম দিলেন। বিভিন্নভাবে বাংলাদেশকে আত্মনির্ভরশীল জাতিতে রূপান্তরিত করার জন্য তিনি ভূমিকা রাখলেন। তিনি নিজে বাংলাদেশে বিভিন্ন জায়গায় খাল খনন করলেন, মানুষকে বিভিন্নভাবে আত্মনির্ভরশীল করার জন্য বিভিন্ন দায়িত্ব পালন করলেন। নারীদেরকে জাগ্রত করলেন, যুবকদেরকে জাগ্রত করলেন, যুব মন্ত্রণালয় করলেন, মহিলাদেরকে সংগঠিত করলেন। জিয়াউর রহমান এইভাবে যখন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠার কাজ করছিলেন, আমরা দেখলাম আবার শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হলো। জিয়াউর রহমান শুধু বাংলাদেশের ৫৪,০০০ বর্গ মাইলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। জিয়াউর রহমান বাংলাদেশের সীমাবদ্ধর বাইরে যে যখন আপনারা জানবেন ইরান ইরাকের মধ্যে যুদ্ধ চলছিল, তখন আলকুস কমিটির মধ্যে দিয়ে জিয়াউর রহমান সেদিন ভাতৃপ্রতিম রাষ্ট্র ইরান এবং ইরাকের যুদ্ধ বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। আপনি জানেন জিয়াউর রহমান বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করার জন্য বাংলাদেশে সার্কের স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। আপনারা জানেন যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা বিভিন্ন সংবাদপত্রে যে কণ্ঠরুদ্ধ করেছিল, জিয়াউর রহমান বাংলাদেশের সকল সংবাদপত্রে স্বাধীনতা দিয়েছিলেন। গণতান্ত্রিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল, আজকে যারা শাসক দল, তাদের রাজনৈতিক দলকেও সেদিন বন্ধ করি একদলীয় একতা দেশ শেখ মুজিবের বাংলাদেশ ৫ সাল কায়েম করেছিল। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশে সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল বলে আজকে আওয়ামী লীগ সেই রাজনৈতিক দলটিতে আত্মপ্রকাশ করেছে। প্রিয় বন্ধুরা, সকল দলকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন।
আর আজকের প্রেক্ষাপটে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে সেই অবস্থার মধ্যে দিয়ে জিয়াউর রহমান একজন সৎ দেশপ্রেমিক মানুষ প্রমাণ করেছেন। জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশে অনেক মানুষের মৃত্যু হয়, অনেক আলোচনা, অনেক মৃত্যুকে অনেকভাবেই মানুষ গ্রহণ করে। আপনারা জানেন শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পরে যে জানাজা হয়েছিল মার্শাল টিটোর পরে আমার কাছে মনে হয়েছে আমরা বিভিন্নভাবে ইতিহাস পড়েছি, শহীদ জিয়াউর রহমানের জানাজা সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের আবহাওয়ার মানুষ সেদিন জানাজায় অংশগ্রহণ করেছিল, জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। আজকের প্রেক্ষাপটে সেদিন জিয়াউর রহমান যেমন বাংলাদেশকে আত্মনির্ভরশীল করতে চেয়েছিলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলেন, আজকে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা দেখে মনে হয় জিয়াউর রহমানের মতন দায়িত্বশীল নেতৃত্ব আজকে নেই বলে বাংলাদেশে আজকে গণতন্ত্র বিপন্ন হয়েছে, আজকে গণতন্ত্র হরণ করা হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। এর থেকে মুক্তির জন্য আজকে শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের যেমন কৃষির উন্নতি করেছিল, বাংলাদেশকে আত্মনির্ভরশীল করতে চেয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সৃষ্টি করেছিলেন যে বাংলাদেশের মানুষের 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হবে, মোটা মা ভাত আর মোটা কাপড়ের নিশ্চয়তা হবে। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আজকে আপনাদেরকে সকলকে শহীদ জিয়ার আদর্শ এবং রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুরা, আমি শুধু একটি কথা শেষ করে যেতে চাই যে শহীদ জিয়া রহমান একজন সৎ মানুষ ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন। আজকে অনেকের বাহিনীর প্রধানের বিরুদ্ধে দেখা যায় হাজার হাজার কোটি টাকার সম্পদ লুণ্ঠন করার চিত্র আমরা পত্র পত্রিকায় দেখতে পারি। আর শহীদ জিয়া রহমানের মৃত্যুর পরে তার বাংলাদেশের কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্টে 5,000 টাকা ছিল না, এমন একজন সৎ মানুষের রাজনীতি আমরা করি। জিয়াউর রহমানের নামে ঢাকা শহরে যিনি রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী, ঢাকা শহরে একটা জমি ছিল না, এমন একজন সৎ নির্ভীক সরল মানুষের রাজনীতি আমরা করি। অথচ বাংলাদেশে আজকে দেখছি লুটপাটের যে রাজনীতি চলছে, লুণ্ঠনের যে রাজনীতি চলছে, এই অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য আজকে যিনি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই কারণেই ফ্যাসিস্ট স্বৈরাচার আজকে বেগম খালেদা জিয়াকে অন্তরীণ রেখে আমাদের গণতান্ত্রিক ধারাকে বাহিত করতে চায়। সেই কারণে আমি আপনাদের কাছে বলতে চাই, একটি রাজনৈতিক দল লড়াইয়ের মধ্যে দিয়ে বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে লক্ষ্যে পৌঁছাতে হয়। আমাদের বাধা বিপত্তি এবং স্বৈরাচার একটি অস্ত্র শক্তির বিরুদ্ধে আমরা নিরস্ত্র মানুষরা লড়াই করেছি। আমরা জানি, বিশ্বাস করি আগামী দিনে আমাদের এই স্বপ্ন, এই লড়াইকে আমরা শানিত করতে পারবো, আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো, জনতার দাবিকে প্রতিষ্ঠা করতে পারবো, বাংলাদেশের নির্বাচন নামে প্রতিষ্ঠান থেকে ধ্বংস করেছে সেটাকে পুনরুদ্ধার করতে পারবো। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় নেতা যারা তরিকুল ইসলাম অমর হোক। ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ শাহাবুল্লাহ সাহু। এবার আলোচনায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব জাহানারা সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর কর্তৃক আয়োজিত জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী শাহাদত বার্ষিকীর উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি, যশোর জেলার আহ্বায়ক জনাব অধ্যাপক নার্গিস বেগম, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রিজিপি আহমেদ, যুগ্ম মহাসচিব সিনিয়র বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অমিত ইসলাম অমিত, আমাদের ডাক্তার রফিকুল ইসলাম বাকসু, রফিকুল ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আমি যশোর জেলার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু দু একটা কথা বলতে চাই যে যশোর জেলার অবদানের কথা কেউ স্মরণ করে না। আমি বলতে চাই, যখন জিয়াউর রহমান প্রথম কমিটি করে এবং সামান্য ছোট্ট জড়জীর্ণ জায়গায় রমনা রেস্তোরাঁয়, তখন মাত্র ৭৬ জনের কমিটি ছিল। সেই কমিটিতে জনাব আফসার সিদ্দিকী ছিল ৬২ নম্বর, ৬৩ নম্বর ছিল জনাব তরিকুল ইসলাম সাহেব। যশোর ওনারা গড়েছিলেন এবং আমি নিজে হানা ভোটে অংশ নিয়ে এজেন্ট ছিলাম যশোর জেলায়। আমরা তখন
কেউ কোনো মহিলা তখন বেরোতো না। আমরা যশোর জেলার তখন রাজনীতি করতাম। আমি শুধু বলতে চাই যে জিয়া রহমানের 19 দফা কর্মসূচির ভিতরে খাল খনন কর্মসূচি ছিল। প্রধানত আমরা 19 যমুনাপুর নাভারণ খাল খনন অংশগ্রহণ করেছিলাম। কিভাবে ডিসি সাহেব আমাদেরকে কলেজ থেকে নিয়ে গিয়ে ওখানে জিয়াউর রহমান সুন্দর সবার সাথে খাল কেটেছিলেন এবং ওইখানে হাতে তালুকি করে ছোট একটু স্টেজে খিচুড়ি আমাদের সাথে খেয়েছিলেন এবং প্রত্যেকটা মানুষের সাথে উনি কুদাল ধরে মাটি কেটেছিলেন। আর ওনার কথা আরেকটা বলতে চাই যে স্বাস্থ্য খাতে অনেক উন্নয়ন করেছেন। যেমন যশোরে নার্সিং ইনস্টিটিউট ছিল না, ওনার সময় হয়েছে। যেমন মহাখালী নার্সিং কলেজ প্রতিষ্ঠা করেছেন, সারা বাংলাদেশে নার্সিং ইনস্টিটিউট করেছেন এবং স্বর্ণ পদক প্রথা চালু করেছিলেন উনি আমাদেরকে দিয়ে। স্বর্ণ আমরা পেয়েছি। আমি বলতে চাই যে জিয়াউর রহমানের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা আমরা ভুলতে পারি না। আধুনিক বাংলাদেশের রূপকার মাত্র 4টা পত্রিকা রেখে পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন জিয়াউর রহমান। উনি এসে সব পত্রিকা খুলে দিলেন এবং শেখ হাসিনাকে এসে রাজনীতি করার সুযোগ করে দিলেন। আর একটি কথা বলতে চাই, রিজভী ভাই অনেক পুরাতন আমাদের আগের থেকে। আর রিজভী ভাই আগে বলে আমি আসলাম 30 তারিখে মাজারে ছিলাম, 1 তারিখে পেশাজীবীদের মিটিংয়ে ছিলাম। আর আমি শুধুমাত্র এই সমাবেশ থেকে বলতে চাই, আলোচনা সভা থেকে, যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা যা করার তাই করবো। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এবার আলোচনায় আসছেন জনাব অমলেন্দু দাস অপু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় সংসদ। আজকের এই শোক সভা রাষ্ট্রনায়ক জিয়া শীর্ষক আলোচনা সভার সভাপতি আমার অত্যন্ত প্রিয় মাতৃতুল্য নেত্রী, যশোরের উন্নয়নের কারিগর জনাব তরিকুল ইসলামের মৃত্যুর পরে যিনি এই দক্ষিণবঙ্গে অভিভাবকের হাল ধরেছেন, অধ্যাপক নার্গিস বেগম, আজকে প্রধান অতিথি যিনি উপস্থিত আছেন তার সম্পর্কে আপনারা সকলেই জানেন। আমার সরাসরি ছাত্র রাজনীতির অভিভাবক, আমার ছাত্র দলের রাজনীতি করার সুযোগ হয়েছিল, যার সাথে উনি সভাপতি ছিলেন, ইলিয়াস আলী সাধারণ সম্পাদক ছিলেন। সেই কমিটিতে উনি আমাকে স্থান দিয়েছিলেন। সেই প্রিয় নেতা, মৃত্যুঞ্জয় সাবেক ছাত্র নেতা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, আপনাদের প্রিয় লোক, যার পরিচয় না দিলেও এই যশোর খুলনা অঞ্চলে প্রতিটা মানুষ চেনে অনিন্দ ইসলাম অমিত বললে সেই অনিন্দ ইসলাম অমিত, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ। আমাদের মাঝে আমাদের একজন অতিথি এসেছেন, বিএনপি অত্যন্ত আস্থাভাজন জিয়া পরিবারে যারা আমরা অসুস্থ হই, সেই অসুস্থ এবং হাসপাতালে আর জেলখানায় গেলে আমরা বুঝি প্রকৃত বন্ধুকে। সেই হাসপাতালে গেলে যিনি দিন রাত পরিশ্রম করে স্বাস্থ্য সেবা দেন, কিছুদিন আগে বলতে গেলে রফিক ভাই আমাকে জীবন বাঁচিয়েছে সহযোগিতা করে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভাই,
উপস্থিত আছে আমাদের এই খুলনা বিভাগের কৃতি সন্তান, যার সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি, স্নেহস্পদ অনুজ, সাবেক ছাত্রনেতা, বিএনপির খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। আমাদের মাঝে উপস্থিত আছে বিএনপি এই যশোরের দীর্ঘদিন যশোর উন্নয়নের কারিগর জনাব তরিকুল ইসলামের অত্যন্ত সহচর হিসাবে, আস্থাভাজন হিসাবে রাজনীতি করেছেন, এখনো রাজনীতিতে আছে। এখন মনে হয় এই পরিবারের অত্যন্ত প্রিয় ভাজন, আমাদের প্রিয় ভাজন, যশোরের প্রিয় নেতা, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা কমিটির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা সাবিরুল হক সাবু। আর একজন নেতা আছেন আমাদের এখানে, দেলোয়ার হোসেন খোকন ভাই। আমি ছাত্র রাজনীতির থেকে দেখি দেলোয়ার হোসেন খোকন ভাই সুখে দুঃখে আমাদের সাথে আছেন, এখন উনি জেলা বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। এখানে উপস্থিত আছেন আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা ম্যাডাম। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কেশবপুরের কৃতি সন্তান আবুল হোসেন আজাদ, আমার প্রিয় বড় ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ঢুকেছিলাম তখন তাকে পেয়েছিলাম সিনিয়র ভাই হিসেবে। উনি একসময় বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন, নির্বাচন করেছেন। এই ৭ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। আসলে সকলের নাম বলে আমি সময় ব্যয় না করে সকলের প্রতি শ্রদ্ধা রেখে উপস্থিত নেতৃবৃন্দ, আমি বক্তব্য করব না। আমি জনাব রুহুল কবির রিজভির উদ্দেশ্যে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। রাষ্ট্রনায়ক জিয়া আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উপর সরাসরি তার সাথে রাজনীতি করার সুযোগ হয় নাই। রাজনীতি করেছি এই বঙ্গের যার নেতৃত্বে এই বঙ্গ জাতীয়তাবাদী শক্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই মরহুম তরিকুল ইসলামের সান্নিধ্য থেকে আমি রাজনীতি করেছি। আজকে গভীর শ্রদ্ধার সাথে এবং সম্মানের সাথে স্মরণ করছি। আজকে আমরা মর্মে মর্মে অনুধাবন করছি, এই আমরা কি হারিয়েছে নেতা, তার আত্মার শান্তি কামনা করছি। আমি অত্যন্ত নিজেকে সৌভাগ্যবান মনে করি তার সাথে রাজনীতি করতে পেরে। আমি আরো সৌভাগ্যবান মনে করি এই দলের জিয়া রহমানের মৃত্যুর পর যিনি হাল ধরেছিলেন, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলাম, বেগম খালেদা জিয়া। ওনার নেতৃত্বে, ওনার আঁচলের তলে, ওনার সান্নিধ্য থেকে রাজনীতি করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করি। এবং আজও আমি মনে করি আমাদের মা সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসবেন, আমরা আবারও তাকে রাজপথে নিয়ে স্বৈরাচারের পতন ঘটাবো। আর আমি আরেকটি কথা বলতে চাই, বর্তমানে আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন আমাদের স্পন্দন। আমরা যার নেতৃত্বের প্রতি আস্থা রেখে দীর্ঘ 20টি বছর জুলুম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক আজকে আমাদেরকে পথে প্রান্তরে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে নির্দেশ দেয় এবং দিবেন, মনে করি যশোরের এই সমস্ত মানুষ সেই নেতৃত্বের প্রতি আস্থা রাখে এবং রাখবে। আজকে তারই প্রমাণ এই হাউজে আমরা মনে করি সেই রাষ্ট্রনায়ক যেদিন বাংলাদেশে ফিরে আসবে, আমরা সেই দিন আমাদের আন্দোলনের সমাপ্তি ঘোষণা করব। আমি পরিশেষে শহীদ জিয়ার উদ্দেশ্যে একটি কথা বলে আমি শেষ করতে চাই। রবীন্দ্রনাথ বলেছিলেন চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর, মরণে তুমি মরেছিলে, আমি কবিতার লাইনটা না বলেই বলি, তুমি মরো নাই, তুমি আজও আমাদের মাঝে আছো। আমি সেই কবি সুরে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মরে নাই। তার সেই সঠিক উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে আজও আমরা জেগে আছি। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যতদিন পর্যন্ত
এই স্বৈরা শাসকের পতন না ঘটবে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, এই প্রত্যয় রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, মরহুম তরিকুল ইসলাম অমর হোক, অমর হোক। ধন্যবাদ বাবু অমলেন্দু দাস অপু। রাষ্ট্রনায়ক জিয়া শীর্ষক আজকের এই আলোচনায় এবার আপনাদের সামনে আলোচনা করতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের এই খুলনা বিভাগের কৃতি সন্তান বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্রনায়ক জিয়া শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, যশোর জেলা বিএনপির সম্মানীয় আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 111-এর সময় থেকে শুরু করে যিনি দুঃসময়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট পার্সন হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন, আমার এবং আমাদের সেই প্রিয় নেতা, বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, যাদের নাম ইতিমধ্যেই ঘোষিত হয়েছে, আমি পুনর্ব্যক্ত করতে চাই না। শুধু একজন অতিথির নাম আমি বলতে চাই, যিনি সত্যি দলের দুঃসময়ে প্রতিটি নেতা কর্মীকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন, আমার সেই প্রিয় ভাই বিএনপির সংগ্রামী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল আলম সহ প্রিয় নেতৃবৃন্দ। আসলে আজকে যে বিষয়টির উপর আলোচনা করতে বলা হয়েছে, এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের মাননীয় প্রধান অতিথি, আমাদের মাননীয় আজকের সবার সভাপতি, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং ডাক্তার রফিকুল ইসলাম সাহেব, ওনারা কথা বলবেন। আমি মনে করি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসীন হন, তখন হয়তোবা আমি ক্লাস 3 বা 4-এর ছাত্র। ওনার কাছে গিয়ে আমার দেখার কোনো সৌভাগ্য কিছু হয়নি। তবে প্রতিদিন সন্ধ্যা 7টার খবরের পরে সম্ভবত দুর্বার অনুষ্ঠান হতো। দুর্বার অনুষ্ঠানের পরে কিছু গান হতো, ছায়াছবির গান, অনুরোধের আসর। তারপরে রেডিওতে কিন্তু প্রতিদিন ওনার ভাষণ প্রচারিত হতো। আমার এক জ্যাঠামশাই ছিলেন, তার একটি ফিলিপস রেডিও ছিল। আমি প্রত্যেক দিন মনোযোগ সহকারে ভাষণগুলো শুনতাম। অত্যন্ত নিজে যেটা উপলব্ধি করেছে এবং যেটা দেখেছি, আমার কাছে একটি কথাই মনে হয়েছে, জিয়াউর রহমান যদি সেদিন রাষ্ট্র ক্ষমতায় না আসতেন, স্বাধীনতার ঘোষক জিয়া থেকে সিপাহী জনতার অভ্যুত্থানের নায়ক জিয়া, তারপরে রাষ্ট্রপতি জিয়া যদি না হতেন, তখন বাংলাদেশে আরো কত বাসন্তীকে যে বস্ত্রহীন হয়ে থাকতে হতো, তার হিসাব কেউ দিতে পারত না। জিয়াউর রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় না আসতেন, বাংলাদেশের মানুষ যে ভাত খাওয়া ভুলে গিয়েছিল, সেই ভাত আবার কোনোদিন মানুষের পাতে ফিরে আসতো বলে আমার মনে হয় না। জিয়াউর রহমান যদি রাষ্ট্র ক্ষমতায় না আসতেন, তাহলে আওয়ামী লীগের আমলে যে দুর্নীতি এবং লুটপাটে, বিশেষ করে রিলিফ লুটপাট এবং দরিদ্র মানুষের
কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, চাল এবং গম লুটপাটের যে ইতিহাস রচনা হয়েছিল তার থেকে আমরা মুক্তি পেতাম না। আমি মনে করি এর বিস্তারিত বিবরণ অবশ্যই আমাদের রিজভী ভাই এবং অধ্যাপক নার্গিস আন্টি ওনারা দিবেন, আমরা সে বক্তব্য শুনব। আমার কাছে শুধু মনে হয় একটি কথাই, এখনো যদি জিয়াউর রহমান বেঁচে থাকতেন তাহলে কি হতো? আজও যদি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকতেন তাহলে কি হতো? আচ্ছা, ছেড়েই দিলাম, আর 10টি বছর যদি তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকতেন তাহলে আমাদের ভাগ্যে পরিবর্তনটা কি হতে পারত? সেটা এরকম হয়তো বা হতে পারত। আজকে যারা বলেন বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়েছি, মালয়েশিয়া বানিয়েছি, আমার কাছে তো মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া দূরে থাক, বাংলাদেশ এখন ইথিওপিয়া আর সোমালিয়া হয়ে গেছে। তবে যে মালয়েশিয়ার উদাহরণ আমরা দেই, এই মালয়েশিয়ার রাষ্ট্রনায়ক মাহাথির মোহাম্মদ তিনি কিন্তু জিয়াউর রহমানের কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি তার আধুনিক মালয়েশিয়ায় বা মালয় জাতিকে সামনে এগিয়ে রেখে সেখানকার উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছিলেন। যদি আর 10টি বছর জিয়াউর রহমান বেঁচে থাকতেন তাহলে কি হতে পারত? হয়তো বা তালপট্টি দ্বীপ আমরা ফিরে পেতাম, হয়তো গঙ্গার পানি চুক্তি আরো অনেক দিনের জন্য হতো, হয়তো আজ যে তিস্তা ব্যারেজের কথা বলা হচ্ছে বিদেশিদের কাছ থেকে ভিক্ষার অনুদান এনে তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের অর্থে সেই তিস্তা ব্যারেজ নির্মাণ করে কিংবা গঙ্গা ব্যারেজ নির্মাণ করে তিনি আরো 2টি জলাধার নির্মাণ করে গঙ্গা কপোতাক্ষ প্রকল্পের জন্য যে খাল তিনি খনন করেছিলেন সেখানে আরো বেশি বেশি পানি সরবরাহ করে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, যাকে আমরা সংক্ষেপে বিড়ি বলি, তাকে আরো সমৃদ্ধশালী করতে পারতেন তিনি যদি বেঁচে থাকতেন। আমরা দেখেছি 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী খেতে পায়নি, তাদের ভালো বুট ছিল না, সেনাবাহিনীর ভালো পোশাক ছিল না। তিনি এসে মুহূর্তের মধ্যে সেটার উন্নতি ঘটিয়েছিলেন। তিনি বার্মাকে হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি রোহিঙ্গাদেরকে আমার দেশে পাঠাও আমি কিন্তু বাধ্য হব তাদের সামরিক ট্রেনিং দিয়ে তোমার দেশে পাঠাতে এবং ওই যুদ্ধে পরিপূর্ণ সহযোগিতা আমরা করব, যেটা বেগম খালেদা জিয়াও করেছিলেন। যার ফলে কিন্তু বিএনপির আমলে কখনো রোহিঙ্গাদেরকে দলে দলে লাখে লাখে দাঁড়িয়ে বাংলাদেশে পাঠাতে পারেনি, যেটা বর্তমানে নত জানো বিদেশ নির্ভর বিদেশিদের পদলহীন সরকারের আমলে হচ্ছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকলে আমার ভাবনায়, আমার ব্যক্তিগত ভাবনায়, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সাথে সবাই কম বেশি একমত হবেন, বাংলাদেশ মালয়েশিয়ায় আজ যে পরিস্থিতি আছে তিনি আর 5টি 7টি বা 10টি বছর সময় পেলে সেই পরিস্থিতিতে তিনি দেশকে পৌঁছে দিতে পারবেন। আর সেইটা আমরা বাংলাদেশের মানুষ বুঝতে পারি আর না পারি, বিদেশি ষড়যন্ত্রকারী এবং চক্রান্তকারীরা কিন্তু সেদিন সেটা ঠিকই বুঝতে পেরেছিলেন যে এই ব্যক্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে জিমি কার্টার এবং রোনাল্ড রিগানের সাথে আপনারা আজকে ফেসবুকে দেখুন কি দৃপ্ত পায়ে হেঁটে চলে যাচ্ছে, যিনি দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করবার পর কি ব্যক্তিত্ববান দৃষ্টিভঙ্গির সাথে ভারতের তৎকালীন প্রেসিডেন্টের সাথে করমর্দন করছেন, সেটা আপনারা দেখুন, আপনারা খুঁজে পাবেন। আর তাই সেদিন আমাদের দেশের শত্রু, আমাদের স্বাধীনতা পাবার পরে যারা আমাদের স্বাধীনতাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল, তারা বুঝে ফেলেছিল যে এই মানুষটিকে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না, তাহলে হয়তোবা একজন নেতা বা একজন মাতবর কিন্তু গ্রামে আর একজন মাতবরের সৃষ্টি হতে দেয় না। কারণ তিনি তো সার্কের কথা বলেছিলেন, এই কথাটি আমরা কেউ বলছি না, সার্কের গঠনের কথা তিনি বলেছিলেন, আর সেই জন্যই সেদিন তাকে হত্যা করা হয়েছিল। প্রিয় ভাই ও বোনেরা আমার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেদিন নির্মমভাবে হত্যা করা হয় সেদিন আকাশে মেঘ ছিল, সেদিন চট্টগ্রামে বৃষ্টি হয়েছিল, আর তার হত্যার খবর যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে বাংলার আকাশে শুধু নয় সারা পৃথিবীর আকাশে মেঘের ঘনা ব্যক্ত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পর্যন্ত বাংলাদেশের তখন 8 থেকে 8.5 কোটি মানুষের
16 কোটি চোখের পানিতে এই বাংলাদেশের মাটি ভিজেছিল। আমরা সেদিন গ্রামের হাট বাজারে আর রাস্তার মোড়ে দাঁড়িয়ে সেদিন মুরব্বীদের কথা শুনেছি, দৈনিক ইত্তেফাক পত্রিকায় আমরা সংবাদ দেখেছি। তাই প্রিয় বন্ধুরা আমার, আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ঠিকই নিহত হয়েছেন, আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, কিন্তু কবির ভাষায় বলতে হয়, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার মনে হয় কি বিশ্বকবি যখন এই কবিতা লিখেছিলেন, হয়তো বা তিনি জানতেন না জিয়াউর রহমান নামে একজন ব্যক্তি তার এই কবিতার সার্থকতাকে ফিরিয়ে আনবেন। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার শান্তি কামনা করছি, এবং পাশাপাশি এখানে যে সমস্ত ছাত্র এবং যুবক ভাইরা বসে আছেন তাদেরকে আহ্বান জানাতে চাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীনতা এনেছেন, বেগম খালেদা জিয়া এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র এনেছেন। যে গণতন্ত্র আমরা এনেছিলাম, যে স্বাধীনতার সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রামের জন্যই স্বাধীনতার সংগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। আজ গণতন্ত্র যেখানে ভুল উন্টিত, কথা বলার অধিকার নাই। আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে তারপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। আজ তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আজ এই সরকার এবং তাদের পূর্ব সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের নির্মম নির্যাতনের শিকার হয়ে আজ তিনি প্রবাসী জীবন যাপন করছেন। আমাদের আরাক ভাই আরাফাত রহমান কোকো এই দুই সরকারের নিপীড়ন নির্যাতনে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তার একটি সংগ্রাম গণতন্ত্রের সংগ্রাম, বেগম খালেদা জিয়ার সংগ্রাম, ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের সংগ্রামকে আরো ত্বরান্বিত করবার জন্য রাজপথে দুর্বার আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। সেই জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমাদের ছাত্র যুবক ভাইরা প্রস্তুত থাকবে, আমরা প্রস্তুত থাকব, সে আশাবাদ এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। জননেতা তরিকুল ইসলাম অমর হোক, অমর হোক। ধন্যবাদ জয়ন্তদা। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। ওনার আরেকটি পরিচয় হলো, কোভিডের সময় আমাদের যশোরে অনেক গুরুতর রোগী আমরা তাদের ঢাকায় পাঠিয়েছি, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন এবং তাদের ভালো অবস্থায় তারা আবার ফিরে এসেছে। জনাব ডাক্তার রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক, সরি তো আজান পড়ছে, আমি হরিদাস কাটি কৃষক দল না, হরিদাস কাটি কি দল, সেটা দল বানাতে হবে। মুরব্বী রেখে তুই যে বেয়াদবি করতেছিস। এখনো কথা বলছি ঠিক না, দেখে ক্যামেরাটা সাসছি।
ওই ধর কলম না কলম না কলম না কলম কলম না কলম না একটু ধরে যায় কিন্তু এই কাজটা দিয়ে একটু আলোচনায় আসছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় সংসদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক, বীর উত্তম জিয়াউর রহমান স্যারের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়ার শিষ্য রাষ্ট্রনায়ক জিয়া এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, যশোর জেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যাপক নার্গিস বেগম, অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক নির্বাচিত সভাপতি, অত্যন্ত পরিশ্রমী নেতা, জিয়া পরিবারের আস্থাভাজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিত, উপস্থিত খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক বাবু অমলেন্দু দাস অপু, সহ নার্সেস ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মঞ্চে উপবিষ্ট নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি জিয়া এ ব্যাপারে আলোচনা করা খুবই দুরূহ একটি কঠিন কাজ, যেটি জাস্ট একটি মহাসমুদ্রের মতো, যেই সমুদ্রে আপনি যদি একটি বালুকণা বা ছেড়ে দেন, আমরা সেই বালুকণার মতো জাস্ট আলোচনা করাটাই মনে হয় আমার সমতুল্য। রাষ্ট্রপতি জিয়া, যিনি স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি পাক ভারত যুদ্ধে 1965 সালে যে পাক ভারত যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে অনন্য ভূমিকা পালন করেছিলেন যে কমান্ডার, সামরিক কমান্ডার হিসেবে, এবং পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ খেতাব তিনি তখন, সামরিক যে খেতাব সেটি অর্জন করেছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি পরবর্তীতে ক্ষান্ত হন। যখন স্বাধীনতা পরবর্তী যে ক্রাইসিস, দেশে পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হয়েছিল, সেই সময়েও তার ভূমিকা ছিল উজ্জ্বল, এবং 7ই নভেম্বরের বিপ্লবের মাধ্যমে তিনি কিন্তু দেশে পরবর্তীতে রাষ্ট্রনায়কের শাসন জারি করেছিলেন এবং রাষ্ট্রনায়ক হয়েছিলেন। তাই রাষ্ট্রনায়কের এই ভূমিকা সর্বত্রই তার ছিল, সেটি অর্থনৈতিক বলেন, কৃষিক্ষেত্রেই বলেন, কিংবা স্বাস্থ্য খাতেই বলেন না কেন, সব সেক্টরেই তার ভূমিকা ছিল অনুকরণীয় ও অনুসরণীয়। স্বাস্থ্য খাতে এই যে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে আপনাদের কিছু কথা না বললেই নয়, কারণ পূর্বের যে বক্তাগণ তারা বিভিন্ন সেক্টরের বিভিন্ন তার যে ভূমিকা সে সম্পর্কে খুব বিশদভাবেই বর্ণনা করেছেন। তাই স্বাস্থ্য খাতে আপনারা দেখবেন যে তিনি কতটুকু ভিশনারি প্রেসিডেন্ট ছিলেন, অত্যন্ত দূরদর্শী একজন প্রেসিডেন্ট ছিলেন, যে উনি 1979 সালে 7ই এপ্রিল যে টিকাদান কর্মসূচি চালু করেছিলেন, সেই টিকাদান কর্মসূচিতে আপনারা যে যক্ষ্মার টিকা নিয়েছিলেন বা পোলিও টিকা নিয়েছিলেন,
তার মাধ্যমে আজকে কিন্তু বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে। এবং এই যে যক্ষ্মার টিকা নিয়েছিলেন তার উপকার কিন্তু আপনারা কত বছর পর পেয়েছেন, কারণ আপনারা এই কোভিডকালীন সময়ে এই অনিন্দ ইসলাম অমিত কিংবা যশোরের নেতৃবৃন্দের মাধ্যমে অনেকেই আমার সাথে কোভিডকালীন সময়ে যোগাযোগ করেছিলেন এবং তার যে প্রতিষেধক সেই সময় দেওয়ার কারণে আপনারা কিন্তু কোভিডকালীন সময় পরবর্তীতে আমাদের দেশে যে মৃত্যুর হার কোভিডে সেটি কিন্তু অনেক কমেছিল শুধুমাত্র ওই সময়ে ওই টিকা দেওয়ার ফলে। তাই যে তিনি যে ভিশনারি প্রেসিডেন্ট ছিলেন, দূরদর্শী প্রেসিডেন্ট ছিলেন, তার যে বিচক্ষণতা সেটি কিন্তু আমরা ফল ভোগ করছি এখন। শুধু তাই নয়, যে আইসিডিডিআরবি আপনারা ঢাকায় গেলে পান, আইসিডিডিআরবি মহাখালীতে যে আইসিডিডিআরবি ভবন দেখেন, সেই আইসিডিডিআরবি কিন্তু তিনি তখন প্রতিষ্ঠা করেছিলেন। এটি একটি গবেষণামূলক প্রতিষ্ঠান এবং সেই গবেষণামূলক প্রতিষ্ঠানে কিন্তু কলেরা যে ওআরএস আপনারা খান, ওরাল স্যালাইন, সেটিও কিন্তু ওই আইসিডিডিআরবি থেকেই বাংলাদেশের আবিষ্কৃত হয়েছে এবং এটি সারা বিশ্বে সমাদৃত হয়েছে। স্বাস্থ্য খাতে তার যে অবদান, তার মধ্যে তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের দেশের যে রোগীগুলো আছে সেই রোগীগুলো যেন বিদেশ নির্ভর না হয়, সেই সময় তিনি সেটি চিন্তা করেছিলেন। তার জন্য বিদেশ থেকে তিনি চিকিৎসক এনে এদেশের চিকিৎসকদেরকে উচ্চশিক্ষায় ট্রেনিং দিয়েছেন এবং এখন বাংলাদেশে যে ওপেন হার্ট সার্জারি হয় পার্শ্ববর্তী দেশের তুলনায় কিন্তু সেটি অনেক কম মূল্যে আমাদের দেশে এই ওপেন হার্ট সার্জারি খুব ভালোভাবেই সম্পন্ন হচ্ছে। শিশুদের প্রতি সে ছিলেন অত্যন্ত যত্নশীল, করেছিলেন শেরেবাংলা নগরের শিশু হাসপাতাল। শুধু তাই নয়, আধুনিকতার ছাপ রেখেছেন। আপনারা এখন অনেকেই পিজি হাসপাতালে যান, পিজি হাসপাতালে যে সি ব্লক, সেই সি ব্লকটি তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এবং আধুনিকতার যে ছাপ ওই সময় রেখেছেন তাতে কিন্তু ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে অনেক রোগেরই কিন্তু নির্মূল করা সম্ভব হয়ে থাকে এই ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে, যে রোগ ছড়িয়ে না পড়ে। তাই আমরা দেখতে পাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে দূরদর্শিতা, সেই দূরদর্শিতা কিন্তু অনুকরণীয়, অনুসরণীয়। তিনি চেয়েছিলেন এদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, তাই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে আমরা বলে থাকি। আমরা দেখেছি যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যে ভবন প্রেস ক্লাবের অপোজিটে, তিনি কিন্তু সেখানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি ভবন তৈরি করেছিলেন। করার জন্য ওই জমির নামমাত্র মূল্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে তিনি দিয়েছিলেন, যার কারণে সেখানে সব ধরনের সব মননের ডাক্তাররাই কিন্তু সেখানে পলিটিক্সের বা তাদের মেধা পরিচর্যা করতে পারেন এই বিএমএ ভবনে। তাই আমি এই কথাগুলো বলার কারণ হলো, তিনি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলেন আমরা যেটা বিশ্বাস করি, মনে রাখি, সেই গণতন্ত্র আজকে কোথায়? সেই গণতন্ত্র কিন্তু আজকে কবর রচনা হয়েছে। নির্বাচন দেখবেন, আমি দেখলাম যেখানে 5 তারিখ, আজকে 3 তারিখ, 5 তারিখে এখানে নির্বাচন, সেই নির্বাচন মানে কি? আজকে যে সকল ধরনের নির্বাচন, সেটি জাতীয় নির্বাচন করে কিংবা উপজেলা নির্বাচনই করে, ইউনিয়ন পরিষদের নির্বাচনই করে কিংবা পেশাজীবীদের নির্বাচন করে, সেই নির্বাচন কিন্তু আজকে নির্বাচনের পরিণত। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ, সেই আদর্শকে আমাদেরকে সত্যি সত্যি বুকে ধারণ করতে পারলেই আমাদের কিন্তু অনেক থেকে মুক্তি। আমি মঞ্চের সামনে দিকে দেখতে পাচ্ছি এখানকার যে সাবেক মন্ত্রী ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, সে জনাব তরিকুল ইসলাম। তাকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। তার শেষ জীবনে যে আমি এখানে চেম্বার করি,
তার পাশেই হলো তার বাসা। সেই সময় তার অনেক কিছুই আমি ফলো করেছি, অনুসরণ করতে দেখতে পেয়েছি। তিনি কিন্তু কখনো আপোষ করেননি 111 কিংবা আপোষ করেনি এই বর্তমান সরকারের সাথে কিংবা স্বৈরাচারের সাথে। আপোষ করেননি বিধায় আপনারাও সেই কিন্তু তার যে সুযোগ্য সন্তান তারাও কিন্তু দৃঢ়চিত্তে বা তার সহযোগী দৃঢ়চিত্তে মাথা উঁচু করে এখন দাঁড়িয়ে আছে। আমি চাই যে আমরা চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ, সেই আদর্শকে ধারণ করতে পারলে, বুকে ধারণ করতে পারলে, সত্যিকারের যেটা আমরা সেটা মনে স্পিরিচুয়াল হিসেবে নিতে পারি, তাহলেই কিন্তু এদেশের গণতন্ত্রকে মুক্ত করা সম্ভব হবে। দেশনেত্রী এবং খালেদা জিয়াকে গৃহবন্দী থেকে মুক্ত করা সম্ভব হবে, কিংবা দেশনায়ক তারেক রহমানকে বিদেশ থেকে দেশে এনে তার শাসন কায়েম করা যাবে এবং বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে। ধন্যবাদ যশোরবাসীকে, যশোরের নেতৃবৃন্দকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার রফিকুল ইসলামকে তার সুন্দর বক্তব্যের জন্য। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যশোরের কৃতি সন্তান, আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম আহমেদ। জনাব অনিন্দ ইসলাম আহমেদ। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমে ৪৩তম শাহাদত বার্ষিকীতে যশোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা, যার প্রতিপাদ্য বিষয় রাষ্ট্রনায়ক জিয়া। আজকের এই আয়োজনে তিনি সভাপতিত্ব করছেন যশোর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকল অভিভাবক অধ্যাপক নার্গিস বেগম। আজকের আয়োজনের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, দেশ ও জাতির ক্রান্তিকালে জিয়া পরিবারের প্রতিনিধি হিসেবে বারংবার যিনি আমাদের সামনে আবির্ভূত হয়েছেন, আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলামের অত্যন্ত স্নেহধন্য আমাদের শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এই মাত্র যিনি বক্তব্য রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আমি মনে করি সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারের দোয়া যার সাথে হয়েছে, যে কোনো সংকটে, যে কোনো প্রয়োজনে যে মানুষটাকে রাত দিন আমরা পাশে পেয়েছি, তরিকুল ইসলামের সন্তান হিসেবে, তার পরিবারের সদস্য হিসেবে আমি এবং আমরা যার প্রতি কৃতজ্ঞ, আমাদের সেই ভাই ডাক্তার রফিকুল ইসলাম, উপস্থিত আমার প্রিয় সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, পার্শ্ববর্তী জেলায় ছিলেন কৃতি সন্তান বাবু জয়ন্ত কুমার টুডু, উপস্থিত যশোরের আরেক কৃতি সন্তান বাবু অমরেন্দ্র দাস অপু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা বেগম জাহানারা সিদ্দিকী,
শার্শা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, আমাদের আরেক প্রিয় নেতা যার মফিজুল হাসান তৃপ্তি, কেশবপুরের কৃতি সন্তান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যার আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ শাহুল্লাহ শাহু, তিনি সঞ্চালনা করছেন। যশোর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আমাদের আরেক প্রিয় নেতা জনাব দেওয়ান খোকন, মঞ্চে উপবিষ্ট যশোর জেলার অন্তর্গত ৮টি উপজেলা এবং ৮টি পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, যাদের অধিকাংশই আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের সাথে রাজনীতি করেছেন। স্বাভাবিক কারণে যারা অত্যন্ত শ্রদ্ধা মানুষ, আমার সামনে উপবিষ্ট যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিএনপি সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার মা ও বোনেরা, গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সন্তান। আমার বাবার শেখানো রাজনীতি ধারণ করে আপনাদের সাথেই দিনের অধিকাংশ সময় ব্যয় করি। আমি যেমন আপনাদের হৃদয়ের কথা বুঝি, আপনাদের চোখের ভাষা বুঝি, আমার বিশ্বাস আপনারাও আমার কথা বোঝেন। স্বাভাবিকভাবেই আমি আজকে কোনো দীর্ঘ বক্তব্য রাখবো না। বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি, যার বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে বাংলাদেশের মানুষ অপেক্ষমান। ছোটবেলায় তখন স্কুলে পড়ি, তখন শুনতাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নেতা আছে যার বক্তব্য নাকি মন্ত্রমুগ্ধের মতো মানুষ শোনে। পরবর্তীতে যার সাথে পরিচয়ের সুযোগ হয়েছিল, আজকে সেই ব্যক্তি আজকের আয়োজনের মধ্যে একজনের অভিজ্ঞ বেরিয়েছে। স্বাভাবিকভাবে আমরা তার কথা শুনলাম না। আমি মাত্র ২-৩টে কথা বলবো। আজকের বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রনায়ক জিয়া। রাষ্ট্রনায়ক বলতে আমরা কি বুঝি? যদি আমরা সংজ্ঞায় যেতে চাই, রাষ্ট্রনায়ক বলতে আমি যা বুঝি তা হচ্ছে রাষ্ট্র পরিচালনা বা জনগণের সমস্যা সমাধানে যিনি বিশেষ কৃতিত্বে স্বাক্ষর রয়েছে। আমরা প্রায়শই বলি না, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের শ্রমিক, কৃষক, ছাত্র, যুবকদেরকে সাথে নিয়ে ৫৫,৫৯৮ বর্গ মাইলের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। আমরা প্রায়শই বলি না, জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে এই মা মাটির সতীত্ব রক্ষা করবার। আমরা প্রায়শই বলি না, এই মাটির সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব হচ্ছে তার আদর্শের সৈনিকদের। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, এই বাংলাদেশের এক বৃহৎ অংশ পার্বত্য চট্টগ্রাম আজ বাংলাদেশের অংশ হতো না, বাংলাদেশের অংশ থাকতো না যদি সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুচিন্তিত সিদ্ধান্তের কারণে যদি সেই পাহাড়ে বাঙালিদের বসতিটার সূচনা না হতো। আজ স্বাধীনতার ৫৩ বছর পর এই লুটেরা সরকার বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দেওয়ার পরেও টিম টিম করে যে দুটি আলো নিয়ে বাংলাদেশ এখনো টিকে আছে, বাংলাদেশের অস্তিত্বের সাথে যে দুটি সূচক জড়িত, একটি হচ্ছে আমাদের গার্মেন্ট শিল্প, আরেকটি হচ্ছে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স। এই দুটির পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল। আজকে যারা মঞ্চ প্রতিষ্ঠানী আমার সামনে বসে আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা জানেন ব্যাংক থেকে লোন পেতে কত কষ্ট হয়। আপনার জমি কিংবা বাড়ি বন্ধক দিয়েও আপনি লোন পাবেন না, ব্যাংক থেকে টাকা পাবেন না। অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিনা বন্ধকে
গার্মেন্ট শিল্প তৈরির জন্য ব্যাংক থেকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ শুধু আপনার উদ্যোগ নিতে হবে। আপনি গার্মেন্টস শিল্প তৈরি করতে চান, ব্যাংক আপনাকে আপনার প্রজেক্ট প্রপোজাল সাবমিট করবার পর ব্যাংক আপনাকে আপনার এই কাগজ দেখে আপনাকে বিনা শর্তে এবং বিনা বন্ধকে ঋণ দেবে। এই সুযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৈরি করেছেন। ব্যবসায়ীরা নাম শোনেন না ব্যাক টু ভ্যাকেন্সি, অর্থাৎ বিদেশ থেকে কাপড় আসবে আমদানি এবং সেই কাপড় দিয়ে আপনি এখানে জামা কাপড় তৈরি করবেন এবং সেই জামা কাপড় আপনি বিক্রি করবেন। অর্থাৎ আমদানিকৃত কাপড় বাংলাদেশের খোলা বাজারে বিক্রি হবে না, আমদানিকৃত কাপড় দিয়ে আপনি শার্ট প্যান্ট তৈরি করে সেই কাপড় দিয়ে আপনি রপ্তানি করবেন, যাকে বলা হয় ব্যাক টু ভ্যাকেন্সি। সেটার সূচনাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। আমার মা বোনেদের 35 থেকে 40 লক্ষ মা বোন ওই গার্মেন্ট শিল্পে কাজ করেন। অর্থাৎ প্রত্যক্ষভাবে তাদের উপর প্রায় 2.5 কোটি মানুষকে বর্ষে বাংলাদেশের এক বৃহৎ অংশ খাবার অন্ন সংস্থান হচ্ছে তাদের সরাসরি মজুরি দিয়ে। আর তাদের তৈরিকৃত জামা কাপড় বিদেশে রপ্তানি করে আমরা যে ডলার অর্জন করি, সেই ডলার দিয়ে আমদানিকৃত পণ্য দিয়ে বাকি মানুষের খাদ্য সংস্থান হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বুঝেছিলেন এই গরিব দেশের এই ছোট্ট ভূখণ্ডে এত মানুষকে খাওয়ানোর সামর্থ্য হয়তো আমাদের হবে না কিংবা আমাদের থাকবে না। তাই উনি স্বপ্ন দেখেছিলেন যদি এখান থেকে প্রায় 1 কোটি মানুষ আমি বিদেশে পাঠাতে পারি, তাহলে 1 কোটি মানুষ পাঠানো মানে 5 কোটি মানুষের অন্নের সংস্থান করা সম্ভব। তিনি প্রথম মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানির সুযোগ উন্মোচন করেছিলেন এবং তার সূত্র ধরেই কিন্তু আজকে এই দুটি চালিকা শক্তির উপর দাঁড়িয়ে আমাদের অর্থনীতি টিকে আছে। আমি আজকে প্রধান অতিথিকে বলেছি যশোরের মানুষ অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করে। আর বাংলাদেশের কোথায় কি অবস্থা আমি জানি না, কিন্তু যশোরের প্রতিটি পাড়া প্রান্তরে 30 থেকে কেন্দ্র করে এখানে মানুষ সব উদ্যোগে খিচুড়ি রান্না করে মানুষের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এটি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা করে না, আমি জানি সারা বাংলাদেশে বহু আছেন যারা 30 মে রোজা রাখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রূহের মাগফিরাত কামনায়। বহু মানুষ আছে যাদের সামর্থ্যের কারণে শুধুমাত্র হয়তো জুম্মার দিন ছাড়া মসজিদে টাকা দিতে পারেন না, কিন্তু ওই দিন পকেটে 5টি টাকা কিংবা 10টি টাকা নিয়ে যান জোহরের নামাজ কিংবা আসরের নামাজের পর ওই মসজিদের দান বক্সে 5টি টাকা কিংবা 10টি টাকা দিয়ে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, হে আল্লাহ পাক, তুমি আমাদের এই নেতাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতুল ফেরদৌস নসিব করো। যশোরের মানুষের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। এই দুঃসহ অপশাসন 17 বছর জগদ্দাল পাথরের মতো আমাদের বুকে চেপে থাকবার পরও যশোরের মানুষ যেই রাস্তা দিয়ে হাঁটবে, যেই প্রতিষ্ঠানে যাবে, সেটা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে করা, না হলে তার সহধর্মিনী আমাদের মা বেগম খালেদা জিয়ার হাতে করা। সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই যশোরের মানুষ প্রতিনিয়ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করে। প্রতিনিয়ত আমাদের মা দেশের বেগম খালেদা জিয়ার রুহের সুস্থতা কামনায় আমরা দোয়া করি এবং তার শুধু রক্তের উত্তরাধিকার না, আদর্শের উত্তরাধিকারের নেতৃত্বে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের সদা প্রস্তুত থাকে। এখানে কোন রাজনৈতিক দল, কোন প্রশাসন আমাদেরকে নিয়ন্ত্রণ করবার জায়গায় নেই, কারণ আমরা রাজনীতি করি একটি চেতনায়, একটি আদর্শকে বুকে ধারণ করে। সেটি হচ্ছে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমরা নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি না, আমরা নিজের দলের নেতা কর্মীদেরকে ভালো রাখবার জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার ফেরত পাবে, বাংলাদেশের জনগণ আইনের শাসনের সুযোগ পাবে, বাংলাদেশের জনগণের মানবাধিকার সম্পূর্ণতা থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝানি হবে না। সেই কারণে বিএনপির নেতা কর্মীরা আজ অকুতভয় যোদ্ধার মতো
আবেগী সহযাত্রী হিসেবে আন্দোলনের সংগ্রামে বরাবরই যশোরের মানুষ সামনের কাতারেই থাকে। এই গত 17 বছরে যশোরের মাটি তার 100-এরও বেশি সন্তানকে হারিয়েছে, কিন্তু গণতান্ত্রিক আন্দোলন থেকে আমরা পিছু হটিনি। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন তরিকুল ইসলাম আমাদেরকে আপোষশীলতার রাজনীতি শিখিয়েছেন, যেই আপোষশীলতার রাজনীতির দীক্ষা তিনি নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তাই প্রিয় সাথী ও সহযোদ্ধা বৃন্দ, আমরা শুধুমাত্র আলোচনা সভা, শুধুমাত্র গণভোজ, শুধুমাত্র বৃক্ষরোপণ কর্মসূচি, শুধুমাত্র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কিংবা রক্তদান কর্মসূচির মাধ্যমে শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করলে হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং প্রকৃত সম্মান সেদিনই আমরা প্রদর্শন করতে সক্ষম হব, যেদিন আমরা তার রক্তের এবং আদেশের উত্তরাধিকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে শত্রুমুক্ত করতে সক্ষম হব। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা সেদিন যুদ্ধ করেছিলেন, তারা হানাদার মুক্ত বাংলাদেশ চেয়েছিলেন। বলতে লজ্জা হয়, আজও স্বাধীনতার 1 বছর পর আমাদেরকে হানাদার মুক্ত করতে হচ্ছে। সেদিন পাকিস্তানিরা বাংলাদেশের সম্পদ লুট করে নিয়ে পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত, আর আজকের সরকারি উচ্চ আসনের কর্মকর্তারা বাংলাদেশের সম্পদ লুট করে ওই মালয়েশিয়া, দুবাই, কানাডা, আমেরিকায় পাচার করছে। আর তাই নতুন করে শপথ নিতে হবে এই হানাদার মুক্ত বাংলাদেশ নিশ্চিত করবার। আমরা যদি সেটি করতে পারি তাহলে হয়তো ব্যর্থতার জানি ভুলে অন্তত মৃত্যু পথযাত্রী আমাদের মায়ের শেষ দিন অন্তত উন্নত চিকিৎসার সুযোগটা নিশ্চিত করতে পারবো। মহান আল্লাহ পাক আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। এবার আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রধান অতিথির বক্তব্য। রাষ্ট্রনায়ক জিয়া শীর্ষক আলোচনায় বক্তব্য নিয়ে আসছেন, যার কথা সকলেই বলেছে, যার বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন। বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন দুঃসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি নানান বক্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন, আমরা বিশেষভাবে মনে করি সেই 28শে অক্টোবর থেকে 7ই জানুয়ারি এই সময় আমরা প্রতিদিন ভোরে যাকে দেখতাম একটি মিছিল নিয়ে বেরিয়ে পড়েছেন, যার কাছ থেকে পরবর্তী কর্মসূচি জানার জন্য টেলিভিশনের সামনে মোবাইলের স্ক্রিনে আপনারা বসে থাকতে আগামী কর্মসূচি কি। আমাদের সেই নেতা আপনাদের ঠিক কাছে আজকে চলে এসছে। আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সম্মানিত সভাপতি, আমাদের পরম শ্রদ্ধেয় ভাবি, এদেশের আরেকজন আমার শ্রদ্ধেয় বড় ভাই, শুধু নয় পিতৃতুল্য বড় ভাই, জাতীয় নেতা যারা তরিকুল ইসলাম সাহেবের সহকর্মী নার্গিস ইসলাম উপস্থিত, তাদেরই সুযোগ্য সন্তান, পিতার পতাকা যিনি বহন করছেন, একই রকম দক্ষতা, একই রকম সহকর্মীরা নেতাকর্মীদের প্রতি একই রকম উদারতা নিয়ে
যশোর জেলা বিএনপি এবং খুলনা বিভাগকে কর্মচঞ্চল করে রেখেছেন সংগঠন, সংগ্রাম, নিপীড়ন, নির্যাতনের মধ্যেও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক যারা অনিন্দ ইসলাম অমিত উপস্থিত রয়েছেন। এই সময়ে, এই দুর্যোগে যিনি, আমি হয়তো বেশি বলা হবে, তারপরেও বলব যে সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করছেন, দলের দুস্থ, নিপীড়িত, নির্যাতিত, গুলিতে আহত সরকারের চোখ অন্ধ হয়ে যাচ্ছে, প্রত্যেকের পাশে সর্বোচ্চ থাকার তিনি চেষ্টা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এখানে রয়েছেন আমাদের এই অঞ্চলের অত্যন্ত কৃতি সন্তান ছাত্র বন্ধুকে আমার সাথে সহকর্মী ভূমিকায় ছিলেন সহ সম্পাদক ধর্ম বিষয়ক অমরেন্দ্র দাস বাবু। উপস্থিত রয়েছেন আরেকজন আমার সহকর্মী খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি জয়ন্ত। উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন ভাবি, বিএনপির তৃতীয় সহ সম্পাদক জাহানারা ভাবি। উপস্থিত আছেন জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবেকুল ইসলাম সাবু, দেলোয়ার হোসেন। আছেন আমার অগ্রজ প্রতীক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক দপ্তর সম্পাদক, যশোরের রাজনৈতিক সন্তান মহিবুল হাসান কীর্তি সহ আরও অনেক জেলার নেতৃবৃন্দ আছেন। সবার নাম বললে অনেক সময় চলে যাবে, আমি আর বলছি না। অত্যন্ত আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এত সুন্দর সুশৃঙ্খল একটি আলোচনা সভা এখানে যশোর জেলা বিএনপি আয়োজন করেছে। এবং যখনই যশোরের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ পাই অমিতের কাছ থেকে, ভাবির কাছ থেকে, আমি ছুটে আসি, কারণ আমি রাজনীতির প্যাটার্নটা একটু ভিন্ন দেখি, যেটা আমার খুব ভালো লাগে। তরিকুল ভাইয়ের সময় থেকে আমরা তো দেখে এসেছি, তখন থেকেই আমাদের এক ধরনের আবেগ, এক ধরনের অনুরাগ এই জেলায় নিয়ে। আমি আগেই বলেছি পিতৃতুল্য বড় ভাই ছিলেন তিনি, কত খেয়াল রাখতেন। তখন তো রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র নেতা, কত কলেজে এখানে এসেছি, এই বৃহত্তর যশোরে উনি প্রধান অতিথি থাকতেন, তাই আমি প্রধান বক্তা না হয়ে উঠব কলেজের বিভিন্ন অনুষ্ঠান প্রায় আমি সবার সাথে গল্প করি। কিন্তু যাওয়ার সময় মানে বড় ভাইদের ভাইয়ের যে দায়িত্ব, একটা খামের মধ্যে একটা 500 টাকার নোট দিয়ে ট্রেনের টিকিট করে পাঠাবো, আমরা এভাবেই গড়ে উঠেছি। আমাকে বললেন যে তোমাকে আসতে হবে কেশবপুর। কেশবপুরে তখন কোনো যাতায়াতের ব্যবস্থাই ছিল না। আমাকে ওপর নিয়ে গেছে মোটরসাইকেল করে আসার সময় একটা ভাঙা বাস, 1988 সালের কথা বলছে। ওখানে বৃষ্টিতে রবিবার অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, আমাকে একদিন থাকতে হতো, একটা ডাক বাংলায় ছিল। তারপরে ওই ভাঙা বাসে করে যশোরে এসে তারপরে ট্রেন করে আসি। বহু স্মৃতি, বহু ঘটনা। আজকে সেই জেলা আছে, সেই অডিটোরিয়াম আছে, সেই নেতৃবৃন্দের অনেকেই আছে, কিন্তু আমাদের সেই অগ্রজ, সেই বড় ভাই তরিকুল ইসলাম ভাই, তার সেই স্নেহ মাখা কথা আমরা বন্ধুরা আমার। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজও যে মানুষের মনে জাগরুক, তিনি কিন্তু মানুষ চিনতেন, এবং মানুষ চিনতেন বলেই জেলায় জেলায় গিয়ে সৎ, বলিষ্ঠ, স্বচ্ছ এবং রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন তরিকুল ভাইয়ের মতো মানুষদেরকে তিনি নিয়ে এসেছেন।
তাদেরকে তখনই তিনি এমপি করেছেন। তারাই এই বিএনপি পরবর্তী পর্যায়ে যখন জিয়াউর রহমান নেই, গভীর ষড়যন্ত্রে যখন তাকে পৃথিবী থেকে তুলে নিয়ে যাওয়া হলো, তখন তার সহধর্মী দেশের নেতৃত্ব খালেদা জিয়ার সাথে তারাই সহকর্মী হিসাবে এই দল, এই রাজনীতি, জিয়ার দর্শনকে তারা বাঁচিয়ে রেখেছে। বন্ধুরা আমার, আজকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিধন্য এই যশোর, এখানে আমি তার অবদানের অনেক কথা বলেছেন, ছড়িয়ে ছিটিয়ে। তার জন্য দেশের মানুষ জিয়াউর রহমান কিন্তু বিট্রে করেন। তিনি যাদেরকে নিয়ে এসে রাজনীতি বানিয়েছিলেন তাদের কেউ কেউ হয়তো করেছে, কিন্তু সবাই না। এখানে একটা বড় অবদান যশোরে শহীদ জিয়া, সেটা হচ্ছে উলশি খাল প্রকল্প। এখানে কৃষি উৎপাদনের যে দিগন্ত বিস্তৃত যে অবদান জিয়াউর রহমান তৈরি করেছিলেন, তার একটি ছোঁয়া আছে এই যশোরে। মজার ব্যাপার কি জানেন? এই যে খাল তিনি খনন করালেন, এই খালের যে কার্যকরিতা, এটা দেশের বহু জায়গায় অনেকে অভিজ্ঞ হয়েছে। স্বয়ং এখানকার যে ডিসি তৎকালীন মহিউদ্দিন আলমগীর সাহেব, তিনি এইটার উপরেই পিএইচডি করেছেন, কিন্তু তিনি বিট্রে করেছেন তার নীতির সাথে, তার আদর্শের সাথে। এরকম বিশ্বাসঘাতক কিছু আছে, কিন্তু তারপরেও জিয়াউর রহমানের স্মৃতিকে মুছে দেওয়া যায়নি। শেখ হাসিনা স্বয়ংয়ে সকলের প্রতিনিয়ত জিয়াউর রহমান সম্পর্কে অনেক বাজে কথা বলছেন, অপপ্রচার করছেন, বিদ্বেষ পোষণ করছেন, প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কিন্তু তাতে কি জনগণের যায় আসে? উনি একটা ফ্যাসিস্ট সরকার গঠন করেছেন, তার ভোট লাগে না, নির্বাচন লাগে না, ভোটাররা ভোট কেন্দ্রে যায় না, উনি নিজে নিজে প্রধানমন্ত্রী জোর করে তার কিছু দরকার পড়ে, শুধু বেনজিরের মতো কিছু লোক দরকার পড়ে, জিয়াউল আজিজের মতো কিছু লোক দরকার পড়ে, জনগণের দরকার পড়ে। সেই প্রধানমন্ত্রী জিয়া পরিবার শহীদ জিয়াকে নিয়ে বিষোদ্গার করে। তাতে কি আসে? জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা আপনি প্রধানমন্ত্রী অস্বীকার করতে পারেন, আপনার স্বামী তো অস্বীকার করেনি, আপনার স্বামী তো তার বইয়ের মধ্যে লিখে লিখেছে যে জিয়াউর রহমানের ঘোষণা শুনে আমরা উন্নত হয়েছি। আপনার সরকারের মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম তো ঠিকই তার বইয়ের মধ্যে লিখেছিলেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। আপনার সরকারের মন্ত্রী একে খন্দকার তো ঠিকই লিখেছেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। আপনার এমপি সুবেদ আলী ভূঁইয়া, মেজর জেনারেল সুবেদ আলী ভূঁইয়া, সে তো তার বইয়ের মধ্যে লিখেছে জিয়াউর রহমানের মুক্তি স্বাধীনতার ঘোষণা। আপনি না বললে কি আছে? আপনি মুক্তিযুদ্ধ জাননি? এমনকি আপনার স্বামী তখন তরুণ, তাকেও আপনি মুক্তিযুদ্ধে পাঠাননি। আপনি মুক্তিযুদ্ধকে একটা মার্কেটিং হিসাবে ধরেছেন। আপনি মার্কেটিং করার জন্য, আপনার নিজেকে মার্কেটিং করার জন্য, নিজে মুক্তিযুদ্ধের পক্ষের লোক, এটাকে প্রচার করার জন্য আপনি মুক্তিযুদ্ধ করেন, এই জন্য যে আপনার মুক্তিযুদ্ধ অবদান নেই। আমি অনেক রাজাকার দেখেছি, তার ছেলেরা ইউনিভার্সিটিতে গিয়ে ছাত্রলীগ করতো, তোর বাপ তো রাজাকার ছিল, তুই করিস কেন? তখন বড় বড় কথা আছে, আপনি নামও বলতে পারো। এখন জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদেও আছে, তুই এসে করিস। পরে বুঝতে পেরেছি এরা ছাত্রলীগ করার কারণ হচ্ছে যে পারিবারিক ভাবে একটা রাজাকারের দুর্নাম আছে, এটাকে বোঝানো। তো শেখ হাসিনাও তার, শেখ হাসিনার ৭১-এর কোনো ভূমিকা নেই। উনি স্বামীকে নিয়ে ইন্ডিয়া যেতে পারতেন, উনি তো গ্রামে গঞ্জে চলে যেতে পারতেন, যেখানে মুক্তিযুদ্ধের ক্যাম্প হচ্ছে, মুক্তিযুদ্ধরা যেখান থেকে প্রস্তুতি নিচ্ছে, খাল বিল থেকে পাকিস্তানের সেরা ক্যাম্প লক্ষ্য করে তারা লড়াই করছে, জীবন দিচ্ছে। কই আপনি তো সেদিন সেই ভূমিকা রাখেননি। বরং এইটা শুনেছি যে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে থেকে ফাঁকা দেওয়া হলো আপনার পরিবারে। এই কারণেই স্বাধীনতার ঘোষক, এই কারণেই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার
এই কারণেই প্রথম পাকিস্তান সেনাবাহিনীকে তিনি প্রতিরোধ করেছেন এবং পাকিস্তানি কর্নেল জাঞ্জুয়াকে তিনি হত্যা করেছেন। তার বিরুদ্ধে আপনার এত অপপ্রচার কারণ একটাই, খুব বিদ্যে। তার বাপ এই দেশের জমিদার, সে তার জমিদার কন্যা, ওদের ছাড়া বাংলাদেশে আর কেউ রাজনীতি করবে কেন? এই ধরনের একটি জিহাংসামূলক, এই ধরনের একটি বিদ্বেষমূলক, আধিপত্যমূলক মনোভাব থেকেই তাদের এই ভাবনা, তাদের এই চিন্তা। ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়েছে বিএনপি, জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে বিএনপিকে তৈরি করেছে, এরা ক্যান্টনমেন্টে তৈরি দল। আরে প্রধানমন্ত্রী, দাবি সরকারের প্রধানমন্ত্রী, আপনার কি মনে নাই? যদি মনে না থাকে, আপনার ডানে বামে ওয়াইফাদের আছে, হাসান মাহমুদ আছে, তোফাক আহমেদ আছে, বলে যে প্রথম যে প্রেসিডেন্ট নির্বাচন 1978 সালে একটি জোটে, জাতীয়তাবাদী জোটে প্রার্থী জিয়াউর রহমান আর 10 দলীয় একটি জোট হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে, সেখানে জাসদ ছিল আর অনেকেই ছিল। সেই জোটের প্রার্থীকে কর্নেল ওসমানী, জায়ান ওসমানী, তখন আপনি সেনাবাহিনীর কর্মকর্তার কাছে স্বর্ণপন্ন হলে তাকে আপনাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দিলেন, তখন লজ্জা হয়নি? তখন কি ক্যান্টনমেন্টে গিয়ে ধোয়া খুশিমতা হয়ে এসেছিলেন? তখন স্বর্ণপন্ন হওয়া যায়। আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, জিয়াউর রহমান 7 নভেম্বরে সিপাহী জনতার বিভিন্ন স্রোতের মধ্যে দিয়ে তিনি এই দেশের ক্ষমতার পদপতিদের আরো তিনি উদ্ভাসিত হয়েছেন। এই কারণেই তার অপরাধ। তিনি ক্ষমতায় এসে রাজনৈতিক দল বিএনপি গঠন করেছে, কিন্তু গঠন করে সব দল বলতে পারেনি। প্রত্যেকটি ভিন্ন দল ভিন্ন মতে রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, যেটা আপনার পিতা দেননি, যেটা আপনি দিচ্ছেন না। আপনি আবার সুষ্ঠু নির্বাচন আপনি দিচ্ছেন না, এই কারণেই যে আপনি তাকে হেরে যাবেন। আজকে পুলিশের অনুমতি নিয়ে আজকে নানা ধরনের অনিয়ম অভিযানের মধ্যে দিয়ে রাজনৈতিক দলকে পারমিশন নিয়ে কথা বলতে, আবার সব কথা ছাপায় না পত্রিকা, ছাপাতে ভয় পায় বিরোধী দলের পত্রিকা। এটা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের গণমাধ্যমের উপর তারা যে ইন্ডেক্স তৈরি করে, সেই ইন্ডেক্সের মধ্যে এই সুযোগ তারা তুলে ধরছে যে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিম্ন, কতটা নিচুতে অবস্থান করছে। আর্টিকেল 19, রিপোর্টার্স উইদাউট বর্ডার, এই সমস্ত আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো গণমাধ্যমের উপর, তারা এই কয়দিন আগে 2-3 দিন আগে বিয়ে করছে সবচেয়ে নিচের দিকে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা। কোনো কথা ছাড়তে পারে। আমরা তো একটা নতুন ধরনের বাদশাহে আছি। রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেনি বটে, কিন্তু রাজনৈতিক দলের স্বাধীনতা নেই। রাজনৈতিক দল কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ওই বঙ্গভবন থেকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত শেখ হাসিনা যেটা সিলেকশন দেবেন, যেটা তালিকা দেবেন, সেটাই নির্বাচন কমিশন পাঠ করবেন বিকালবেলা নির্বাচনের দিন। এটাই হচ্ছে বিধান, এটাই তৈরি করেছেন শেখ হাসিনা, এর বাইরে আর অন্য কিছু নেই। সুতরাং আজকে কই আমরা যখন দেখি এর মধ্যেই চেষ্টা করছেন, আমি সাংবাদিক ভাইরা যারা আছেন তারা সবাই তো সরকারের কথা যে শুনবেন তা তো না, কিন্তু তারা ভয় করতে আছে। কত মানে মুক্ত মনের সাংবাদিককে আপনার ডিজিটাল নিরাপত্তা আইন আর সাইবার সিকিউরিটি ফোর্স দিয়ে জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছে, তার খবর কি কেউ জানে? জানে না। এখনো অনেকে শত শত নেতা কর্মী, শত শত সাংবাদিক আপনার জেলখানার মধ্যে তারা পড়ে আছে, শুধুমাত্র আপনার সত্য কথা বলা এবং মুক্ত চিন্তার এবং মুক্তভাবে লেখার কারণে, লেখনির কারণে তারা আজকে কারাগারের মধ্যে অবস্থান করছে। তাই তো হলো পরিস্থিতি। তাই জিয়াউর রহমান, আমরা ওই যে সামান্য সময় 4 বছর 4.5, এই সামান্য সময়ে তার যে অবদান, চারিদিকে তিনি যা অবদান সৃষ্টি করে গেছেন, সেটা খুব অল্প সময়ের মধ্যে বর্ণনা করা খুব কঠিন। তবে হ্যাঁ, আপনাদের সামনে একটি কথা বলি, যারা জনগণের পক্ষে কাজ করে, যারা সততার পক্ষে কাজ করে, যারা ন্যায়ের পক্ষে কাজ করে, যারা জনকল্যাণ চিন্তা
তারা অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে পারে, জোর করে তাদেরকে ক্ষমতা নিতে হয় না, জোর করে তাদের ক্ষমতা আটকে রাখা যায় না। আপনার দিল্লির সুলতান শের শাহ মাত্র 3.5 বছর সুলতান ছিলেন, এর মধ্যে তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড করেছেন, এর মধ্যে তিনি সরকারি সরাইখানা করেছেন, এর মধ্যে তিনি ডাক ব্যবস্থা প্রচলন করেছেন। মাত্র 3.5 বছরের মধ্যে ভারত নেপালের একজন সাংবাদিকে বক্তৃতা শুনে আমি অভিভূত হয়েছি। সেদিন জিয়াউর রহমান 4 বছর 4.5 বছর কি কৃষির ক্ষেত্রে, কি শিল্পের ক্ষেত্রে, স্বাস্থ্যের কথা তো রফিকের ক্ষেত্রে বললো, কি আন্তর্জাতিক ক্ষেত্রে, কোথায় কোন দিকের কথা, কোন জায়গায় কথা, একটা খাল কাটার উপরেই তো 2-3 ঘন্টা কথা বলা যায়। যে এই প্রথম একটি জাতি, যে জাতিকে বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি, যার মানুষ রাস্তায়, অধিকাংশ মানুষ রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে মাছ ধরার জাল করে মানুষের কাছে ভিক্ষা করেছে, সেই জাতিকে তিনি স্বয়ংসম্পূর্ণ করলেন, আত্মনির্ভর করলেন, সমৃদ্ধশালী করলেন এই খাল কাটার মধ্যে দিয়ে। আপনার শুকনো মৌসুমে তিনি যাতে সেচ দিতে পারে সেই ব্যবস্থাটা তিনি করলেন। এটা একটা কত বড় দৃষ্টিভঙ্গি। পৃথিবীর বিভিন্ন দেশ গিয়ে উনি শুধু দেখেছেন। আজকে তো আমরা শুনি অনেক কথা, প্রধানমন্ত্রীর যারা শহরে যান কত মার্কেটিং করে, আর জিয়াউর রহমান গেছেন বিভিন্ন দেশে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয়, কিভাবে কৃষি উৎপাদন হয়, বেশি করে সেগুলো তিনি নিয়ে এসেছেন। কোন দিকে তার দৃষ্টি ছিল? আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, শিক্ষার ক্ষেত্রে নিরক্ষরতা দূরীকরণ অভিযান এক বিশাল কর্ম, এটাকে তিনি বিপ্লব করেছেন। উনার টার্গেট ছিল যে উনার টার্ম শেষ হওয়া পর্যন্ত দেশে 80% লোককে তিনি নিরক্ষরতা দূরীকরণে দূর করবে, এটা ছিল তার টার্গেট। তার আগেই তাকে মেরে ফেলা। বন্ধুরা আমার, এই ধরনের একজন রাষ্ট্রনায়ককে বেশি দিন টিকতে দেয় না, বেশি দিন টিকতে দেওয়া হয় না। জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে তাকে হত্যা করা। ওরা দেখছে একটা মানুষ তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সংরক্ষণ করছেন এবং নিজের পায়ে দাঁড়ানোর তিনি চেষ্টা করছেন, এবং সেই চেষ্টা যখন সফল হচ্ছে তখনই যারা বাংলাদেশের কল্যাণ কামনা করে না, যারা বাংলাদেশকে খুব একটা শুভাকাঙ্ক্ষী নয়, আমরা জানি তারাও এই চক্রান্তের মধ্যে, এই ষড়যন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন এবং করে দেশটাকে পরনির্ভরশীল করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় তারা রত ছিল। আমরা পরবর্তী পর্যায়ে দেখেছি যে এই ঘটনাগুলোই একটা পর্যায়ে আজকে এর মধ্যে 2 বার বিএনপি ক্ষমতায় এসেছে জনগণের জনসমর্থন, তখন দেশটাকে ধরে রাখার যে প্রচেষ্টা নিয়েছিলেন সেগুলো সব কিছু তারা বিবেচনা করে টার্গেট করে শেখ হাসিনাকে বসানো হয়েছে। এবং এই বসানোর ক্ষেত্রে এখানকার সামরিক কর্মকর্তাদের সাথেও পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রপতি তিনি কথা বলেছেন যে হাসিনা ক্ষমতায় আসলে যিনি 1/11 যারা করেছেন তাদের কোনো অসুবিধা হবে। সুতরাং একটা আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে জিয়াউর রহমানের নীতি কর্মসূচির ধারাবাহিকতা যেটা দেশের বেগম খালেদা জিয়া বাস্তবায়ন করছিলেন, সেগুলো টের পেয়েই আজকে 1/11 ঘটিয়ে শেখ হাসিনাকে পার্মানেন্ট করার প্রচেষ্টা চালাচ্ছেন তারা। পৃথিবীর কেউ যখন স্বীকৃতি দেয় না, পার্শ্ববর্তী দেশ স্বীকৃতি দিয়ে দেয় শেখ হাসিনা। তাহলে আজকে আমাদের যে কথা, আজকে এই দেশের মানুষ কোনটিতে ভালো থাকবে? তাদের কথা বলার অধিকার নেই, তাদের চলাচল করার অধিকার নেই, তাদের সমাবেশ করার অধিকার নেই, তাদের ভোট দেওয়ার অধিকার নেই। অবাধ সুস্থ নির্বাচনকে দেশান্তরিত করা হয়েছে। তো এটার জন্য তো অন্য কোনো দেশের খুব একটা যায় আসে না, ভারতের খুব একটা যায় আসে না। তারা শেখ হাসিনা একটা গ্রামীণ নির্বাচন করে প্রধানমন্ত্রী ঘোষণা করে সমর্থন দিয়ে দিলেন। তার মানে কি? আমাদেরকে আমাদের পথ তৈরি করতে হবে, আমাদেরকে আমাদের শক্তিতেই আমাদেরকে নামতে হবে এবং শেখ হাসিনাকে পরাজিত করতে হবে। ও হচ্ছে অন্য দেশের প্রতিভূ, ওর মধ্যে দেশপ্রেম বলে কিছু নেই। আওয়ামী সরকার দেশপ্রেমের ধার ধারে না। ওদের হলো বড় বড় প্রজেক্ট দরকার আর টাকা দরকার। প্রজেক্ট আর টাকার মধ্যে দিয়ে
দিয়ে নিজেদের লোককে অর্থ বৃদ্ধে আপনার সম্পদশালী করা, এটা তাদের লক্ষ্য। এই যে আপনার বেনজিরকে নিয়ে যে কেচ্ছা কাহিনী, যে রূপকথার গল্প আমরা শুনতে পাচ্ছি, সেটা কি শেখ হাসিনা জানতেন না? নিশ্চয়ই জানতেন। আওয়ামী সরকার কি জানতেন না? নিশ্চয়ই জানতেন। যে ব্যক্তি 623 একর 623 বিঘা জমি এক জায়গা থেকে যা পাওয়া যাচ্ছে এবং এটা বাজেয়াপ্ত করার জন্য দুদক আবেদন করেছে। দুদকে আবেদন করেছে একজন আইনজীবী 2,19,00,000 টাকা দিয়ে 4টা ফ্ল্যাট গুলশানে তার স্ত্রী এবং তার 2 মেয়ের জন্য কিনেছে, অথচ একটা ফ্ল্যাটের দাম হবে 20 কোটি টাকা। অর্থাৎ উনি পুলিশ কমিশনার অথবা আইজি অথবা এই থাকা অবস্থায় 2,19,00,000 টাকা দিয়ে কিনেছেন। তারপরে উনি কিনেছেন যে ব্যক্তির কাছে তাকে ধমক দিয়েছেন, তাকে হুমকি দিয়েছেন, দিয়ে এক একটা ফ্ল্যাটের দাম 20 কোটি টাকা। সেটা কত আসে? 4টা যে 2 কোটি 50 লাখ টাকা এইটা উনি দেখিয়েছেন। এখন খবরের কাগজে আসছে ঘটনাগুলো। তো আমাদের কথা হলো যে এই যে বিষয়গুলো এখন আসছে, এই আসলেও বিস্ময়কর। কেন? যে ব্যক্তি শেখ হাসিনাকে বারবার নিশিরাতের ভোট, ভোটারবিহীন ভোট, জোর জবরদস্তির ভোট করে বিরোধী দলকে দমন করে জেলে পাঠিয়ে ক্রসফায়ার দিয়ে তিনি ক্ষমতায় বসিয়েছেন, তাকে তার কথাগুলো এখন আসছে কেন? তার কোথাও যেন একটা ভাগ বাটোয়ারের কোনো গর্বে উঠেছে বলে মনে হয়, কোথাও কোথাও একটা কোনো সমস্যা হয়েছে এবং হয়েছে। এবং এই কারণে যে জিনিসগুলো ফুটে উঠছে তার আরেকটা কারণ, এখন শোনা যাচ্ছে যে উনি নাকি দেশ ছেড়ে চলে গেছেন। দেশ ছেড়ে কোথায় গেছেন এটা সরকারের কেউ জানে না, আর ওনারাও আশঙ্কা করছেন দেশ ছেড়ে চলে যেতে পারে। যার নামে এত কীর্তি, যার নামে এত ঘটনা উঠছে, সে দেশ ছেড়ে চলে গেল। আপনার সরকার কি করে এটা সম্ভব ভাই? বিএনপির লোক আন্দোলন করলে, কর্মসূচি করে বিএনপির লোক যদি বাস ঝাড়ের মধ্যে আশ্রয় নেয়, পুকুরের ধারে আশ্রয় নেয়, কলা ক্ষেতের মধ্যে আশ্রয় নেয়, ধান ক্ষেতের মধ্যে আশ্রয় নেয়, সেখানে পুলিশ খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে। আর বেনজির হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংক থেকে একদিনে তার অ্যাকাউন্ট খালি করে নিয়ে তিনি দেশ ছেড়ে চলে গেলেন। হোম মিনিস্টার যাবে না, ওবায়দুল কাদের যাবে না, বর্তমান পুলিশ প্রশাসন জানে না উনি কোথায় গেছেন, কোন দেশে গেছেন। উনি ভারতের গঙ্গার মধ্যে গিয়ে উনি কি ইলিশ মাছ ধরছেন, আটলান্টিকে গিয়ে উনি তেলাপিয়া মাছ ধরছেন, সরকার সবই জানে। আমি বললাম সবকিছু নিয়ে কোনো একটা কোথাও ভাগ বাটোয়ারের ঘটনা ঘটছে। আমরা বিভিন্ন অনলাইনে কিছু নিউজ আসছে, কিন্তু আপনার অফিসিয়াল নিউজ তো পাওয়া যাচ্ছে না। তাহলে এক বেনজিরের যদি এই কীর্তি হয়, তাহলে একটা আরেকটু একটু ছোট র্যাঙ্কের যারা এসপি, ডিআইজি, এদের সম্পদ তাহলে কিরকম? বেনজিরের সমান না হলেও কম হলেও কম না। একজন এসপির নাকি 60 কোটি টাকা পাওয়া যাচ্ছে একটা বাড়ি বানাতে, নাকি দেখছি। এটা কি করে সম্ভব? জিয়াউর রহমানের নীতি দিয়ে গেছে। জিয়াউর রহমান এক অখণ্ড সততার এক প্রতীক, যার হৃদয়ের মধ্যে সততার যে আগুন প্রজ্বলিত হয়েছে, সেই আগুন আজও এদেশের সাধারণ মানুষের মধ্যে অনির্বাণ আগুন হিসাবে রয়েছে। সেটাই হচ্ছে এই জাতির পাওয়া একটা বড় সম্পদ, সেটা হচ্ছে শহীদ জিয়াউর রহমান। আমার তো দুই একটা ঘটনার কথা বললাম। সেনাবাহিনীর প্রধান, সেটা আমরা অনেক ঘটনার কথা শুনছি, তাহলে আর অনেক ঘটনা তো শুনি না। কত এমপি, একটা এমপির ঘটনা শুনছি কদিন আগে, তার 250 মিলিয়ন পাউন্ডে কয়েকটা বাড়ি ইংল্যান্ডে, চট্টগ্রামের এমপি। তাহলে আজকে পদ্মা সেতুর নামে, আজকে ফ্লাইওভারের নামে, আজকে মেট্রো রেলের নামে, আজকে হাই
হচ্ছে না, হয়নি। আজকে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেকার হচ্ছে বাংলাদেশে, এটা অর্থনীতিবিদদের কথা, এটা অর্থনীতিবিদরা এই কথা বলছে। তাহলে এত বেকার করো, এত উন্নয়ন হলে তো মানব উন্নয়ন হবে। শিক্ষিত ছেলেরা তারা চাকরি পাবে, এটাই তো উন্নয়নের নমুনা। বেকারের সংখ্যা বাড়ছে ঢাকায়। আমি বিএ পাস রিক্সাওয়ালা দেখেছি, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস আমি রিক্সাওয়ালা দেখেছি ঢাকাতে। এটা কিসের আলামত? এটা নিরন্ন মানুষ, ক্ষুধার্ত মানুষ। যে দেশে সরু চালের দাম বাড়ে না, সরু চাল ধনী লোকরা কিনতে পারে, কিন্তু মোটা চালের দাম বাড়ে। কারণ সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান চালক, গরিব মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা হচ্ছে মোটা চাল কিনে। আমার কথা বলি, সংবাদপত্রের হচ্ছে দেখবে যে সরু চালের দাম বাড়ে না, মোটা চালের দাম বেড়েছে। এই দুই দিনের কথা আমি আপনাকে বলছি। রসুন 5 বছরে 310% বেড়েছে, দাম বৃদ্ধি পেয়েছে। আপনার টিনের হালি, যশোরের কথা জানি না, ঢাকায় 55 টাকা দিচ্ছে, এবং মহল্লার যে দোকানগুলো, সেই মহল্লার দোকানে হচ্ছে 60 টাকা হালি, 4টা টিনের দাম। আর 1 ডজন টিনের দাম 150 থেকে 155, আবার এর মধ্যে 5 টাকা বেড়েছে, 160 টাকা দিচ্ছে। ঢাকাতে নেই। ডলার সংকট, ভয়াবহ মুদ্রাস্ফীতি। যে টাকায় এখন নিম্ন আয়ের মানুষ যে খাবার কিনতো, ওই খাবারটুকু কিনতে হয়তো 1 বেলা অথবা 2 বেলা, 3 বেলা জোগাড় করতে পারে না। তাহলে ওই 2 বেলা খাবারের জন্য তাকে যে টাকা দিয়ে কিন্তু আজ থেকে 2-3 মাস আগে বা 5-6 মাস আগে বা 1 বছর 2 বছর আগে, এই 2-3 মাসের মধ্যে তাকে ডবল দামে কিনতে হচ্ছে। আলুর কেজি 30 টাকা 1 মাস আগে ছিল, এখন সেটা হয়ে গেছে 50 থেকে 55 টাকা। তারপরে প্রায় ডাবলের দিকে চলে গেছে। তাহলে কি করে এটা সম্ভব? যদি এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো, তাহলে এটা উন্নয়ন। তো সেই উন্নয়ন তো শেখ হাসিনা করেননি। উন্নয়ন করেছেন ব্যক্তিদের, উন্নয়ন করেছেন জেনারেল আজিজদের, উন্নয়ন করেছেন তিনি আওয়ামী লীগের এমপিদের, উন্নয়ন করেছেন আওয়ামী লীগের মন্ত্রীদের, উন্নয়ন করেছেন আওয়ামী লীগের ঠিকাদারদের, ব্যবসায়ীদের, সিন্ডিকেট পার্টিদের। এই উন্নয়ন তিনি করেছেন। আর অন্য কোন উন্নয়ন তিনি করেননি এদেশে, মানুষের। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে আজকে যে মহান ব্যক্তিটির নামে আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছেন, আমি এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রতিটি মানুষকে, যারা জাতীয়তাবাদী শক্তি বিশ্বাস করে, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রে যারা বিশ্বাস করে, যারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, আমরা যদি শুধুমাত্র আমাদের মডেল হিসাবে, আমাদের আদর্শের একটা প্রতীক হিসাবে আমরা জিয়াউর রহমানকে যদি আমরা গণ্য করি, আমরা ধরে নিই, তাহলে শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সমাজে একজন প্রকৃত মানুষ হিসাবে আমরা এগিয়ে দিতে পারব। আমাদের ভিতরে এক ধরনের এমন দেশপ্রেমিক চেতনা জন্মাবে, আমরা সেটা দিয়ে একটি অবৈধ সরকার, একটি চোরদের মাফিয়াতন্ত্রের সরকার, এই সরকারকে পরাজিত করতে কোন সময় লাগবে না। কারণ আপনারা জানেন, যারা অপরাধ করে, যারা চুরি করে, তারা ভীত সন্ত্রস্ত থাকে। ওদেরকে চোর বানাতে হয় প্রশাসনের লোকদেরকে। উনি প্রশাসনের লোকদেরকে চোর বানিয়েছেন বলেই এতদিন টিকে আছে। আজকে যদি প্রশাসন স্বাধীন থাকতো, তাহলে শেখ হাসিনা এতদিন টিকে থাকতে পারত না। তো আমার মনে হয় এটাই আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমাদেরকে রপ্ত করে আমাদেরকে সামনের দিনে আমাদের পথ চলতে হবে। আমি আবারও যশোর বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সামনের সংগ্রাম দেশ নায়ক তারেক রহমান, যিনি আমাদেরকে সংগঠিত করে আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বে আমরা সবাই সুসংগঠিত হয়ে আমরা আমাদের যে প্রকৃত যে অর্জন লক্ষ্য, সেই লক্ষ্য এখনো অর্জিত হয়। আমাদেরকে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে, শেখ হাসিনার পতন ঘটাতে হবে এবং গণতন্ত্রের প্রতীক
গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের সেই যুদ্ধ এখন বাকি আছে, সেই যুদ্ধে আমাদের বিজয়ী হতে হবে। আর এই যুদ্ধে বিজয়ী হতে হলে প্রতিটি সৈনিককে জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হলেই কেবলমাত্র আমরা শেখ হাসিনার মতো এবং তার আওয়ামী সরকারের মতো একটি দুর্বৃত্ত সরকারকে পরাজিত করতে সক্ষম হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোলা হবে। এতক্ষণ আপনারা অনর্গল বক্তা, আমাদের সকলের প্রিয় নেতা যারা রবীন্দ্র সাহেবের বক্তব্য শুনলেন, আপনাদের সকলের পক্ষ থেকে আজকের প্রধান অতিথিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই আলোচনা অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। অধ্যাপক নার্গিস বেগম। যশোর জেলা জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে আজকের এই আলোচনা সভা। এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, ছাত্র জীবন থেকে এ পর্যন্ত তিনি বিভিন্ন স্বৈরাচার বিরোধী, আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, বর্তমানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রামে অকুতভয় নির্ভীক সৈনিক, সেই যাত্রী তিনি নিরন্তর লড়াইয়ের কাঁটা পেছানো পথে হেঁটে চলেছেন। আমরা যশোরবাসীর পক্ষ থেকে, আমার নিজের যশোর জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের সেই প্রধান অতিথি আরেকবার সালাম জানাই। তার সাথে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবেত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, যার কাজ দেখা যায় না, লোকচক্ষুর অন্তরালে থেকে নিরন্তর তিনি বিএনপির আহত, রোগাক্রান্ত বিভিন্ন কর্মীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন নীরবে, যিনি আমাদের দেশ নেত্রী, ব্যক্তিগত চিকিৎসক একজন, আমাদের সেই প্রিয় নেতা ডক্টর রফিকুল ইসলাম সহ মন্ত্রপৃষ্ট আমাদের জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, আমার সহযোদ্ধা সমস্ত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত সম্মানিত বিএনপি নেতৃবৃন্দ, আমার অঙ্গ সহযোগী সংগঠনের স্নেহাস্পদ কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এই আয়োজন সাফল্যমণ্ডিত করবার জন্য আমি আগেই ধন্যবাদ জানাই যশোর জেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ভ্রমণকে, তিনি নিরলস পরিশ্রম করেছেন, সদস্য ডিরেক্টরের সাবেক সহ আমার স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের এক ছাড় তরুণ কর্মীরা, আমি আবার তাদেরকে আমাদের পক্ষ থেকে বিএনপি পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ ৩রা জুন ঘটনাচক্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 1981 সালে ৩রা জুন যশোরে আসার একটি কর্মসূচি ছিল। সেদিন ওই ফুলের ঘাটের স্কাউট সেন্টার সেটি উদ্বোধনের কথা ছিল, ফলো করে কাটে হয় হাতকে নির্মম বুলেট পৃথিবী থেকে সরিয়ে চারিদিকে ইতিহাস। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে কিন্তু আমাদের বিজ্ঞ আলোচকের বক্তব্যের পরে বলার খুব দৃষ্টি থাকে। জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক এই দ্বিতীয়
বিশ্বযুদ্ধের পরে উপনিবেশবাদ বিরোধী বিভিন্ন দেশের সংগ্রাম শুরু হয়েছিল। বহু নেতা সেদিন ছিলেন, জাতীয়তাবাদী দলের বহু নেতা, তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন, মুক্ত করেছেন এবং তারা খ্যাতিমান ছিলেন, দীর্ঘ সময় পেয়েছে। আমাদের জিয়াউর রহমান জাতীয়তাবাদী দলের নেতা, তিনি জাতীয়তাবাদী আদর্শের শৈলী, তিনি অত্যন্ত স্বল্পায়ু ছিলেন। মাত্র 3.5 বছর তিনি রাষ্ট্রক্ষমতায় ছিলেন, তার আয়ুষ্কাল ছিল 45 বছর। তিনি অনেক সময় পান, তিনি বিশ্বনন্দিত কোনো রাজনৈতিক নেতাও ছিলেন না, কিন্তু ওই সুবর্ণ এদের তারাও তাদের দেশে একটা পর্যায়ে উন্নতির শিখর নিয়েছে, নতুন জাতীয়তাবাদী আদর্শ তারা সৃষ্টি করেছে। তো তারা যখন মারা গেছেন, সেই আদর্শ কিন্তু আর থাকেনি, তার অনুসারীরা ধরে রাখতে পারেন। এই স্বল্পায়ু জিয়াউর রহমান, তিনি রাজনৈতিক কোনো খ্যাতিমান নেতা ছিলেন না, তার কৃতিত্ব হচ্ছে ওইখানে তিনি এমন একটি আদর্শ, এমন একটি দর্শন তিনি রেখে গেছেন, প্রতিষ্ঠা করছেন। আজও এদেশে 18 কোটি মানুষ সেই আদর্শকে বুকে ধারণ করে তারা টিকে আছে এবং দেশকে রক্ষার জন্য, দেশকে উন্নতির শিখর নিয়ে যাওয়ার জন্য নিরন্তর লড়াই আছে। জিয়াউর রহমান সেই বোধটি তৈরি করেছিলেন, এই দেশ আমার, এই দেশের মাটি আমার, এই দেশের যে জলসীমা সেটিও আমার। তিনি বয়সে তরুণ ছিলেন, তরুণদের শক্তিকে তিনি উপলব্ধি করেছিলেন। সেই জন্যেই তিনি তরুণদের নিয়ে হিজবুল বাহার নামক জাহাজে করে সমুদ্র বিহারে গিয়েছিলেন। আওয়ামী লীগ বিদ্রোহ করে তিনি আনন্দ বিহারে গেছিলেন না, তিনি তাদেরকে জল সীমা শিখিয়েছিলেন। সমুদ্রে যে অত সম্পদ আছে সেটা জানতে সাহায্য করেছে। যে ছেলে কখনো ঘরের বাইরে যায়নি, ছাত্র, সে দেখেছিল তার কি বিপুল বিশাল সম্পদের মালিকের বাংলাদেশ। তিনি শিখিয়েছিলেন যে নতুন ভূমি উঠছে, সেই ভূমির মালিকানা আমাদের। এক পাশে পাড় ভেঙে আরেক পাশে জমি উঠছে, সেই জমির মালিকানা আমাদের। সেই মালিকানা রাখতে গেলে সাহসের দরকার আছে। সেই সাহসকে তিনি তরুণদের মনে সঞ্চারিত করতে চেয়েছিলেন, সেই জন্য তাদেরকে করেছেন। জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদের যে রাজনীতি প্রতিষ্ঠা করেছেন, সেই রাজনীতি আজকে আমাদের বিশ্ব সভায় পরিচয়কে তুলে ধরেছে। আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন, তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। অন্য সব সেক্টর কমান্ডাররা যুদ্ধ করতে আমরা স্বাধীন দেশ, স্বাধীন পতাকা, কিন্তু আমাদের সার্বভৌমত্ব দোদুল্যমান ছিল। এটি প্রমাণিত যে কোন একটি দেশের সহায়তা নিয়ে যদি মুক্তি যুদ্ধে জয়লাভ করা হয়, দেশ স্বাধীন করা হয়, সেই দেশের কাছে কিন্তু দায়বদ্ধ থাকে। তো আমাদেরও একটি অদৃশ্য ছায়া আমাদের উপরে সেই সময় বিরাজ করছে। সেই ছায়াটি আমাদেরকে শক্তিশালী সেনাবাহিনী করতে দেয়নি, আমাদেরকে বাণিজ্য ক্ষেত্রে অবাধ চলাচলের ব্যবস্থা ধ্বংস করতে এসেছে। আর এই যে নতুন প্রাপ্ত স্বাধীনতা, এটি সেদিন আধিপত্যবাদের উদ্যত থাবা নিচে কম্পমান ছিল। জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে সেটি বুঝেছিলেন, সেটি হাল ধরেছিলেন এবং তিনি চেয়েছিলেন এই দেশকে একটি দেশ প্রতিষ্ঠা করা যাদের সময় সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে রক্ষা করা, প্রতিষ্ঠিত স্বাধীনতাকে রক্ষা করার নামান্তর। এটি না হলে স্বাধীনতার নামটাও আসতে হবে, সেটি করতে চেয়েছে। এবং সেটি করতে গিয়েই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই আদর্শকে তিনি ছড়িয়ে দিতে পেরেছেন। তার অনেক কাজের কথা আছে, তারা বলেছেন, আমি আবার পুনরাবৃত্তি করবো না, আমি শুধু এটুকুই বলবো, জিয়াউর রহমান চলে গেছেন,
লোকান্তরে লক্ষ্য দেওয়া ঘরে ঘরে সে আদর্শ পৌঁছে গেছে। তারা আছে জিয়াউর রহমানের মাজার ভাঙতে চায়, জিয়ার নামকে উৎখাত করতে চায়। ভাষা আন্দোলনের সময় যখন শহীদ মিনার বানানোর ভাষা আন্দোলন পরে পুষ্পের পরে অস্থায়ী একটি শহীদ মিনার তৈরি করেছিল ছেলেরা, সেটা আকশাটা ভেঙে দিয়েছিল। সেদিন কবি কবিতা লিখেছিলেন, স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া দিয়েছি। জিয়া রহমানকে মেরে ফেলেছে, 18 কোটি মানুষ তার আদর্শের উত্তরাধিকারী এখনো নিষ্কম্প আছে এই স্বাধীনতা। সুতরাং তিনি যেমন এই দল রেখে গেছেন, এই দেশবাসী রেখে গেছেন, এমপি রেখে গেছেন আমাদের আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি সত্য জনগণের দলকে যারা আগুনেই হত্যা করতে চেয়েছিল সেখান থেকে বিশ্ব সভায় প্রতিষ্ঠিত করেছিলেন, এবারটি সরকার গঠন করেছিলেন দীর্ঘ আপসী সংগ্রামের মধ্যে দিয়ে। সেই নেত্রী আমাদের কাছে দেশনায়ক তারেক রহমান এখনো নেতৃত্ব দিচ্ছেন। আমাদের ভয় কি? আমরা যদি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি, নিখাদ দেশপ্রেম এবং প্রশ্নহীন সততা, এই দুটি যদি আমাদের পাথর থাকে, আমরা যদি ধরতে পারি, নিশ্চয়ই জিয়াউর রহমানের রাজনীতি প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, দেশ নেত্রী মুক্ত হবে, জনগণ মুক্ত হবে। আল্লাহ আমাদের সহায়ক। আসুন আজকের দিনে সেই হোক আমাদের শপথ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের সভা এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।